বাড়িতে নাস্তা না করেই অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। বাড়িতে নাস্তা না করার অবশ্য একটা কারণ আছে, সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন। গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম অফিসে যাওয়ার উদ্দেশ্যে। অফিসের কাছাকাছি এসে পড়লাম একটা মহা ঝামেলায়। রাস্তার মাঝখানে এখন একটা বিরাট বড় জ্যাম। এদিকে আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে 10টার সময়। এখন বাজে 9টা 45 মিনিট। কি আর করার, কোনো উপায় না পেয়ে এখন জ্যামে বসে থাকতে হবে। জ্যামে বসে বসে রেডিওতে গান শুনছি, তখনই আমার চোখটা ফুটপাতের বসা একটা মেয়ের উপর পড়ল। মেয়েটি কালো বোরকা পরা, হাতে হাত মোজো, পাও মোজো পরা আছে। দেখে মনে হচ্ছে কোনো ভালো মুসলিম পরিবারের মেয়েই হবে। কিন্তু এই সময় ফুটপাতে বসে আছে কেন? মনের মধ্যে একটা আলাদা অন্যরকম অনুভূতি কাজ করলো। আমার মনের মাঝে একটা অন্যরকম চিন্তাও করলো। এরই মধ্যেই জ্যামটা ছুটে গেল। আমি মেয়েটাকে নিয়ে ভাবনা চিন্তা বন্ধ করে গাড়িটা চালিয়ে অফিসে চলে আসলাম। অফিসের মিটিংটা শেষ করে নাস্তা করে নিলাম। কেবিনে বসে হাতের কিছু কাজ ছিল, সেগুলো করছিলাম। তখনই আমার বেস্ট ফ্রেন্ড শিহাব ক্যাবিনে ঢুকলো। শিহাব আমার স্কুল ফ্রেন্ড। পড়ালেখা শেষ করার পর কোনো চাকরি পাচ্ছিল না বলে আমার অফিসেই জব করছে সে এখন। কিরে ভাই, তুই কখন এলি? প্রতিদিন তো অফিসে এসে আমার সাথে প্রথমে দেখা করিস। আজ এমন কি হলো যে আমার সাথে দেখাও করলি না? জিহ্বায় কামড় দিলাম। আসলে তো আজ শিহাবের সাথে দেখা করার কথাটা ভুলেই গেছি। সেই ফুটপাতে মেয়েটাকে দেখার পর থেকে যে কি হলো, তখন থেকে শুধু মেয়েটার কথাই মাথায় ঘুরছে। এখন শিহাবকে কি বলি? আসলে দোস্ত, বাড়ি থেকে আসার সময় রাস্তায় এত জ্যাম ছিল যে গাড়িতে বসে থাকতে থাকতে খুব টায়ার্ড হয়ে গেছি। তারপরও অফিসে এসে একটা মিটিংয়ে জয়েন করতে হলো। তাই ভেবেছিলাম কেবিনে বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর তোর সাথে দেখা করতে। ও আচ্ছা, সেটা বল। আমি আরো ভাবছিলাম তোর আবার কিছু হলো নাকি। আচ্ছা, এসব বাদ দিলাম, এখন তুই কাজ কর। আমি গেলাম আমার কেবিনে, আমারও অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে, যা। শিহাব চলে গেল। আমি আমার কাজে মন দিলাম, কিন্তু কেন যেন আজ কাজে মনে বসাতে পারছি না। কাজ করতে গেলেই ওই ফুটপাতে থাকা মেয়েটার কথা মনে পড়ছে। বারবার মনে হচ্ছে মেয়েটা হয়তো কোনো বিপদে পড়ে রাস্তার কিনারে বসেছিল। যাক, মেয়েটার কথা বাদ দিয়ে কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করি। রাত 10টা বাজে, কিন্তু এখনও আমার কাজটা কিছুটা বাকি আছে। তাই শিহাবকে বলে দিলাম, দোস্ত তুই বাড়িতে চলে যা, আমি একটু পর অফিস থেকে বেরোবো। কাজ শেষ করতে করতে রাত 11টার মতো বেজে গেল। এর মধ্যে মা কয়েকবার ফোন করে বাড়িতে আসতে বলছে। তাই আর দেরি না করে অফিস থেকে বেরিয়ে পড়লাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। অফিস থেকে বেরিয়ে সকালে যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়েই কিছুটা দূর এগোতেই আমি অনেকটাই অবাক হলাম। সকালবেলা যে মেয়েটাকে দেখেছিলাম ফুটপাতে বসে থাকতে, সে এখনও এই একই জায়গায় একই অবস্থায় বসে আছে। বুঝতে আর বাকি রইল না যে মেয়েটা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। পরক্ষণে আবার মনে হলো মেয়েটা আবার কোনো চোর নয় তো, না হলে এত রাতে এখানে কি করছে? ছি ছি, আমি এসব মেয়েটা যদি চোরই হয় তাহলে সকাল থেকে তো আর এখানে বসে থাকতো না। আর সাত পাঁচ না ভেবে গাড়ি থেকে নেমে মেয়েটার কাছে চলে গেলাম। মেয়েটা আমাকে ওর কাছে আসতে দেখে কিছুটা গুটিসুটি মেরে সরে বসলো। হয়তো ও আমাকে ভয় পাচ্ছে, তাই এমন করে বসেছে। আমি মেয়েটার সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, আপনি কি কোনো সমস্যায় পড়েছেন? মেয়েটা কোনো কথা বলল না, শুধু মাথা নাড়িয়ে না বলল। আমি জানি আপনি মিথ্যা বলছেন, কারণ এত রাতে একটা মেয়ে বিপদে না পড়লে এরকম নির্জন রাস্তায় একা একা বসে থাকবে না। আপনি হয়তো আমায় খারাপ লোক ভাবতেছেন, তাই সত্যিটা বলতে চাইছেন না। তবে আমি কিন্তু খারাপ লোক নই। ঢাকার ভালো একজন বিজনেসম্যান আমি। এই দেখুন আমার কার্ড। কার্ডটা দেখলেই বুঝতে পারবেন। ভিজিটিং কার্ডটা মেয়েটার হাতে দিয়ে এগিয়ে দিলাম। মেয়েটা আমার হাত থেকে কার্ডটা নিল। তার কিছুক্ষণ পরে আবার কার্ডটা আমাকে ফেরতও দিল। এবার বিশ্বাস হয়েছে তো আমি কোনো খারাপ মানুষ নই? মেয়েটা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তাহলে এখন সত্যিটা বলুন, আপনি কি কোনো বিপদে পড়েছেন? হ্যাঁ, আমি ঢাকায় নতুন এসেছি। রাস্তাঘাট কিচ্ছু চিনি না। এই প্রথম মেয়েটির গলার আওয়াজ শুনলাম। মেয়েটার গলার আওয়াজ খুবই মিষ্টি, তবে চেহারাটা এখনো দেখিনি। ও আচ্ছা, আপনার কি ঢাকা শহরে মা বাবা বা কোনো আত্মীয় স্বজন নেই? মানে যে আপনাকে এখানে নিয়ে এসেছে? আমার বাবা মা অনেক আগেই মারা গেছেন। আর ঢাকায় আমার চেনা জানা বলতে কেউ নেই। তার মানে আপনি এই ঢাকায় একাই এসেছেন? আর কিছু বলতে যাব ঠিক তখনই মা আবার ফোন করলো। ফোনটা রিসিভ করলাম। হ্যালো মা।
তুই কোথায়? এখনো যে বাসায় এলি না? জানিস আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। এই তো মা, আমি এখনই আসতেছি, গাড়িতে আছি। ঠিক আছে, তাড়াতাড়ি বাড়িতে আয়। বলেই কলটা কেটে দিলাম। ফোনটা রেখে দিলাম আমি। বুঝলাম আপনার ঢাকায় কোনো আত্মীয় স্বজন বলতে কেউই নেই। তাহলে আজ রাতে আপনি থাকবেন কোথায়? জানি না, হয়তো এই রাস্তার মধ্যেই। মুহূর্তেই মেয়েটার গলার আওয়াজ পাল্টে গেল। বুঝতে পারলাম মেয়েটি খুব চেপে কান্না করছে। মেয়েটার এরকম অবস্থা দেখে আমার খুবই মায়া হলো। তাই মেয়েটাকে বললাম, আপনি চাইলে আজ রাতটা আমাদের ওইখানেই থাকতে পারেন, মানে আমাদের বাসায় থাকতে পারেন, যদি আপনার কোনো অসুবিধা না থাকে। তার কোনো দরকার নেই, আমি এখানেই থাকতে পারবো। মনে হচ্ছে আপনি এখনও আমায় বিশ্বাস করে উঠতে পারেননি। সত্যি বলছি, আমি কোনো খারাপ মানুষ না। তাছাড়া রাস্তার চারপাশটা একটু তাকিয়ে দেখুন, কত বখাটে ছেলে বসে আছে। এত রাতে আপনি এখানে থাকলে খারাপ কিছু একটা হয়ে যেতে পারে। তাই বলছি, আমাকে একটু বিশ্বাস করুন আর আমার সাথে চলুন। এটা অন্তত বলতে পারি, আমি মেয়েদের কিভাবে সম্মান করতে হয় তা খুব ভালো করেই জানি। এখন পুরোটা আপনার ইচ্ছা, আপনি আমার সাথে যাবেন কি যাবেন না পুরোটাই আপনার ইচ্ছা। এখন আপনি ভাবুন কি। রাস্তার চারিপাশে তাকিয়ে সত্যি খুব ভয় পেলাম, বকাটে কয়েকটা ছেলেকে দেখে। এত রাতে এদের সামনে থাকাটা নিরাপদ না। আর ওনাকেও দেখেও কোনো খারাপ মানুষ বলে মনে হচ্ছে না। তাই কোনো উপায় না পেয়ে হ্যাঁ বলে দিলাম। ধন্যবাদ আমার সাথে আসার জন্য। মেয়েটাকে নিয়ে সেখান থেকে চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে কলিং বেল বাজাতেই মা দরজা খুলে দিলেন। মা, আমার সাথে মেয়েটাকে দেখেই বলে উঠলেন। মেয়েটা কে রে? মাকে আমি একটু মেয়েটার থেকে দূরে নিয়ে গেলাম। তারপর মাকে সব কিছু খুলে বললাম। মনে হয় মা, মেয়েটা অনেক বিপদে পড়েছে। না হলে সকাল থেকে এখন পর্যন্ত ওই রাস্তায় কেউ বসে থাকে না। তাছাড়া মেয়েটাকে দেখে মনে হচ্ছে সে হয়তো ভালো পরিবারেরই হবে। আমিও তাই ভাবছি, মেয়েটা হয়তো কোনো বিপদে পড়েছে। ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে ডিনারটা করে নে, আমি মেয়েটাকে দেখছি। ওকে মা, আর শোনো, মেয়েটা হয়তো সকাল থেকে কিছুই খায়নি, ওনাকে কিছু খাইয়ে দিও। মেয়েটার কাছে চলে গেলাম আমি আর মা। উনি হচ্ছে আমার মা। মায়ের দিকে তাকিয়ে মেয়েটাকে বললাম, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তাহলে মা তোমরা কথা বলো, আমি রুমে গেলাম। আরেকটা কথা, রিমি আর রায়হানকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ওরা দুজনে কি ঘুমিয়ে পড়েছে? অনেকক্ষণ আগেই ওরা ঘুমিয়ে গেছে। ও আচ্ছা, তাহলে মা আমি রুমে গেলাম। মাকে বলে সেখান থেকে চলে এলাম। রুমে এসে ফ্রেশ হয়ে ডিনারটা সেরে নিলাম। ডিনার করার সময় ওই মেয়েটাকে একবারও দেখলাম না। হয়তো ডিনার করে ওনার রুমে চলে গেছে। মা ওনাকে একটা রুমে থাকতে দিয়েছে। মার কাছ থেকে শুনলাম মা নাকি মেয়েটাকে আমার রুমের পাশে একটা রুম দিয়েছে, সেখানেই থাকতে বলেছে। মা আরও বলল মেয়েটাকে নাকি মা আরও কিছুদিন এখানে থাকতে বলেছে, যতদিন না মেয়েটার কোনো আত্মীয় স্বজনের খোঁজ না পাওয়া যায়। ডিনার করে রুমে চলে আসলাম। আর হ্যাঁ, এত ঝামেলার মধ্যে আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হয়নি। আমি মোহাম্মদ রিয়াদ চৌধুরী। আমার পরিবারের লোক বলতে আমি, মা, ছোট বোন রিমি আর রিমির ছেলে রায়হান। আমরা চারজনেই পরিবার। বাবা অনেক আগে গত হয়েছেন, মানে আমার বাবা অনেক আগে মারা গেছেন। বাবা মারা যাওয়ার পরে আমি বাবার সব ব্যবসা দেখাশোনা। আপনাদের সাথে কথা বলতে বলতে ঘুম চলে এসেছে, তাই ঘুমিয়ে পড়ি। বাকি কথা পরে আস্তে আস্তে জানতে পারবেন। ঘুমোবো বলে যে চোখ বন্ধ করতে যাব, ঠিক তখনই মোবাইলের রিংটোনের আওয়াজে কানে ভেসে এলো। মোবাইলটা হাতে নিয়ে দেখলাম আমার গার্লফ্রেন্ড রিয়া ফোন দিয়েছে। কলেজ লাইফে থেকেই রিয়ার সাথে আমার রিলেশনটা চলছে। রিয়া বর্তমানে মিডিয়াতে মডেলিংয়ের কাজ করছে, যেটা আমার মা একদমই পছন্দ করেন না। ফোনটা রিসিভ করলাম। হ্যালো। হ্যালো, তুমি এখন কোথায়? আমি তো এখন বাড়িতে নিজের বিছানায় ঘুমানোর চেষ্টা করছি। কেন, কোনো কিছু হয়েছে কি? রিয়ার গলা শুনে মনে হচ্ছে ও খুব রেগে আছে, কিন্তু কেন রেগে আছে সেটাই তো আমি বুঝতে পারলাম না। ও আচ্ছা, মহারাজ এখন ঘুমানোর চেষ্টা করছেন। আজ যে আপনার আমার সাথে দেখা করার কথা ছিল, আপনি কি সেটা ভুলে গেছেন? আসলে রিয়া, আজ অফিসে এত কাজের চাপ ছিল যে তোমার সাথে দেখা করার কথা ছিল সেটা আমার মনেই ছিল না, তবুও আসতে পারিনি। মিথ্যা বললাম, আজ সত্যি রিয়ার কথা আমি ভুলেই গিয়ে ওই মেয়েটার কথা চিন্তা করতে করতে রিয়ার কথাই ভুলে গেছি। আমরা কালকে দেখা করি প্লিজ রিয়া, রাগ করো না। না, রাগ করব না, খুশি হব।
ঠিক আছে, কাল তুমি আগে আসো, তারপর দেখো তোমার কি অবস্থা করি। আমিও ফোনটা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম, কারণ আমি জানি রিয়া আমার উপর যতই রেগে থাকুক না কেন, কিছু একটা গিফট নিয়ে গেলে ও শান্ত হয়ে যাবে। সকালে কিছু একটা শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 5টা বাজে। এত সকালে আমি কোনোদিনও ঘুম থেকে উঠেছি বলে মনে হয় না, কিন্তু আজ কি করে উঠে গেলাম বুঝতেই পার। কিছু একটা ভাঙার শব্দে আমি ঘুম থেকে উঠেছি, এটা শিওর। কিন্তু এত সকালে তো আমাদের বাড়িতে কারোরই ঘুম ভাঙার কথা নয়। হয়তো কিছু একটা বাতাসে পড়ে গেছে, সেটারই শব্দ পেয়েছি। এটা ভেবে শুয়ে পড়তে যাব, ঠিক তখনই আবার শব্দ পেলাম আমার পাশের রুমে কেউ অস্পষ্টভাবে। এবার স্পষ্টভাবে শুনতে পেলাম যে কিছু একটা বলছে আমার পাশের রুম থেকে। তার মানে কি কাল যে মেয়েটা বাড়িতে এসেছিল উনিই শব্দ করছে? কিছু না ভেবে রুম থেকে বেরিয়ে মেয়েটার রুমের দিকে গেলাম। দরজাটা আটকানো ছিল না, তাই একটু ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। দরজা খুলে যাওয়াতে দেখলাম মেয়েটা কোরআন তিলাওয়াত করছে। সচরাচর আমি কোরআন তিলাওয়াত তেমন একটা শুনি না, তবে আজ যে কি হলো, মেয়েটার গলায় কোরআন তিলাওয়াত শুনতে খুবই ভালো লাগছে। মাথায় ইয়া বড় একটা ঘোমটা দেওয়ার কারণে মুখটা দেখা যাচ্ছে না, তবে মেয়েটার হাত দেখে যতটুকু বুঝলাম মেয়েটা খুব সুন্দরী হবে। মেয়েটার এত সুন্দর হাত দেখে ওর মুখটা দেখার আগ্রহ 1000 গুণ বেড়ে গেল। যে মেয়ের হাত এত সুন্দর, তার মুখটা দেখতে কেমন হবে এটাই ভাবছি, আর দরজার বাহির থেকে ওর মুখটা দেখার চেষ্টা করছি। কিন্তু অনেক চেষ্টা করার পরও মেয়েটার মুখটা দেখতে পেলাম না। আমিও হার মানার পাত্র নই, তাই আবার মেয়েটার মুখটা দেখার জন্য চেষ্টা করতে লাগলাম। পরক্ষণেই মনে হলো, ছি ছি, আমি এটা কি করছি? কারো অনুমতি ছাড়া তার মুখ দেখা হচ্ছে পাপ। তাছাড়া আমার তো গার্লফ্রেন্ড আছে, ওকে ছেড়ে আমি কিভাবে অন্য আরেকটা মেয়ের চেহারা দেখার কথা ভাবতে পারি? তাতে মেয়েটা যত সুন্দরই হোক না কেন, আমি তো তাকে দেখার চেষ্টা করতেই পারি না। তাছাড়া আমার গার্লফ্রেন্ড আছে, ওকে ছেড়ে আমি কিভাবে অন্য আরেকটা মেয়ের চেহারা দেখার চেষ্টা করতে পারি? এগুলো তো আমার চিন্তা ভাবনাতেই আসতে পারে না। মেয়েটা যতই সুন্দরী হোক না কেন, দরজার সামন থেকে সরে দাঁড়ালাম। সেখানে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে মেয়েটার কোরআন তেলাওয়াত শুনে রুমে এসে আবার শুয়ে পড়লাম। ঘুম ভাঙলো সকাল 8টার দিকে। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম অফিসে যাওয়ার জন্য। নাস্তা না করে রুম থেকে বেরিয়ে গেলাম, কারণ জানি আজও নাস্তায় রুটি আর সুজির হালুয়া রয়েছে। মা এর শ- মার শরীর খারাপ হওয়ার কারণে সকালবেলা একদিনও নাস্তা তৈরি করতে পারে না। আর রেমির কথা বাদই দিলাম, ও তো একটা অলস। সকালবেলা ঘুম থেকে উঠবে ঠিকই, কিন্তু একদিনও নাস্তা বানাবে না। কেউ কি বলবে ও একটা বাচ্চার মা? রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুম ক্রস করে বাইরে বেরোতে যাব, তখনই রিমি ডাক দিল আমায়। ভাইয়া, কোথায় যাচ্ছ? কেন জানিস না আমি কোথায় যাচ্ছি? অফিসে যাচ্ছি। নাস্তা না করেই চলে যাবে? জানি তো, আজকেও নাস্তায় রুটি আর সুজির হালুয়া। আমি প্রতিদিন নাস্তায় এগুলো খেতে পারবো না, তাই আমি চললাম অফিসে। সেখানে ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে নেব বলে সেখান থেকে চলে যেতে নিলাম। রিমি আমায় আবার আটকানোর চেষ্টা করলো। আরে ভাইয়া, দাঁড়াও। আজ নাস্তায় সুজির হালুয়া আর রুটি নয়, তোমার পছন্দের খাবারই আছে। রিমির কথা শুনে অনেকটাই অবাক হলাম। কি, আর সুজির হালুয়া রুটি নাস্তায় নেই? তাহলে কি রান্না করছিস? আগে তো ডাইনিং টেবিলে চলো, তারপর নিজের চোখ দিয়েই দেখে নিও কি রান্না করেছি। রিমি আমাকে এক প্রকার জোর করে ডাইনিং টেবিলে নিয়ে গেল। সেখানে গিয়ে তো আমি এক প্রকার অবাক। পুরো ডাইনিং টেবিলটাই বিভিন্ন ধরনের খাবার সাজানো। সেখানে আমার প্রিয় আলুর দম আর পরোটাও রয়েছে। অবাক হয়ে খাবার টেবিলের উপর রাখা খাবারগুলোর দিকে চেয়ে রইলাম। কি হলো ভাইয়া, খাবারগুলো কি শুধু দেখবেই না খাবেও সাথে? রিমির গলার আওয়াজ শুনে আমার হুঁশ পেল। খাচ্ছি তো। এতদিন পর নাস্তার টেবিলে এত রকমের খাবার দেখতে পেয়ে কি আর না খেয়ে থাকা যায় নাকি? খেতে শুরু করলাম খাবারগুলো এক এক করে। তবে আজ খাবারের টেস্টটা কীরকম একটা যেন লাগছে, অন্যরকম লাগছে। এটা যে আমার মায়ের হাতে রান্না করা খাবার না, এটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। রান্নাগুলো মার হাতের রান্নার চেয়েও টেস্টি ছিল। তাহলে কে রান্না করলো খাবারগুলো? মনের মধ্যে একটা প্রশ্ন চেপে না রেখে রিমিকে বলেই ফেললাম কথাটা। রিমি, রান্না করেছে কে রে? এগুলো তো মায়ের হাতে রান্না নয়।
এগুলো নীলা আপু রান্না করেছে। নীলা আপু মানে? নীলা আপু আবার কে? এই নীলাটাকে? কাল যে মেয়েটাকে বাসায় নিয়ে এলি তার নামই নীলা। কেন, তুই ওর নাম জানিস না? না, এই মাত্র জানলাম। ভাইয়া, তুমি তো একটা আজব লোক। যাকে কাল বাড়িতে নিয়ে এলে তার নামটাই জানো না? ওই দেখো, নীলা আপু দরজার সামনে দাঁড়িয়ে আছে। উনি আজ এসব রান্না করেছে। দরজার দিকে তাকিয়ে দেখলাম সকালের ওই মেয়েটা রেডিমেড ড্রেস পরে মাথায় অনেক ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। ও, তাহলে মেয়েটার নাম নীলা। দেখতে তো একদম নীলপরীর মতো। বলতে হবে মেয়েটা যেমন ধার্মিক, ঠিক তেমনই রান্নার দিক থেকেও জবাব নেই। সত্যি রান্নাটা আজ খুব সুন্দর হয়েছে। মেয়েটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার খাওয়া দাওয়ায় মনোযোগ দিলাম। আমি আবার খাওয়া শুরু করলাম। আচ্ছা মা, আমি এখন আসি। নাস্তা করার শেষে তাই অফিসে যাব বলে মার থেকে অনুমতি চাইলাম। এখন না, তুই অফিসে একটু পরে যাবি। অফিসে যাওয়ার আগে নীলাকে নিয়ে একটা শপিং মলে গিয়ে ওকে কিছু ড্রেস কিনে দে। মা, এখন তো আমি অফিসে যাওয়াটা আমার খুব দরকার। আমি কোনো কথা শুনতে চাই না রিয়াদ। তোমাকে যখন একবার একটা কথা বলেছি, তুমি সেটাই করবে। তাছাড়া মেয়েটার এক্সট্রা কোনো ড্রেস নেই যে একটা পাল্টে আরেকটা পরবে। কাল রিমির দেওয়া ড্রেসটা এখনও নীলা পরে আছে। আজ দুপুরে গোসলের পর কোনো ড্রেসটা পরবে ভেবে দেখেছো একবার? তুমি যখন দায়িত্ব নিয়ে নীলাকে এই বাড়িতে নিয়ে এসেছো, তো তোমাকেই ওর যত প্রকার সুবিধা অসুবিধা দেখতে হবে। মা যে নীলাকে অনেক পছন্দ করেছে তা আমার বিহেভিয়ার দেখেই বুঝতে পারছি। কারণ মা কখনো অপরিচিত কোনো মানুষের নাম ধরে ডাকেন না। তাই সে মানুষ হোক ছোট বা সে মানুষ হোক বড়। ঠিক আছে মা, এক্ষুনি ওনাকে নিয়ে শপিংয়ে যাচ্ছি। নীলা মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে। নীলামা, তুমি রেডি হয়ে আসো, তোমাকে নিয়ে রিয়াদ শপিংয়ে যাবে। মাথা নাড়িয়ে হ্যাঁ বলে সেখান থেকে রুমে চলে এলাম। শুধু একজনকে আমি খুব ভয় পাই, আর সেটাই হলেন আমার মা। যার জন্য রিয়াকে যে আমি ভালোবাসি সেটাও মাকেও বলতে পারিনি। কারণ মা রিয়াকে একদমই পছন্দ করে না ওর মডেলিংয়ের জন্য। কিছুক্ষণ পর নীলা একটা বোরকা পরে নিচে আসলেন। দেখে মনে হচ্ছে এটা সেই গতকালের বোরকাটা। তারপর ওনাকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম শপিংয়ে যাওয়ার জন্য। আমি গাড়ি চালাচ্ছি আর উনি আমার পাশে চুপ করে বসে আছে। ধন্যবাদ আজ নাস্তায় এত ভালো ভালো খাবার রান্না করার জন্য। আপনি আমায় শুধু শুধু ধন্যবাদ দিচ্ছেন কেন? এটা তো আমার কর্তব্য ছিল। যতই হোক, আমি আপনার বাসায় বিনা পয়সায় থাকছি। উল্টো আপনাকে আমার ধন্যবাদ দেওয়া দরকার। কাল যদি আপনি আমায় আপনার বাড়িতে আশ্রয় না দিতেন, তাহলে কী যে হতো তা আল্লাহ ভালো জানেন। আচ্ছা, কাল রাতে তো আপনার ব্যাপারে কিছুই বললেন না। মানে আপনার বাবা মা ভাই বোন বা ঢাকায় আসার কোনো কিছু আগে কোথাও ছিলেন নাকি? বা ঢাকায় কেন এসেছেন? আর ঢাকায় কী কারণে এলেন যেখানে আপনার আপনজন বলতে কেউই নেই? কথাগুলো জিজ্ঞেস করার পর দেখলাম মেয়েটি চুপ করে বসে রয়েছে। মনে হয় না কিছু বলতে চাচ্ছে। কোনো সমস্যা থাকলে না বললেও চলবে। না না, কোনো সমস্যা থাকবে কেন? কোনো সমস্যা নেই। তাছাড়া আপনি আমায় এত বড় উপকার করেছেন, আপনাকে এতটুকু বলতেই পারি। আপনাকে তো কাল রাতেই বললাম, আমার বাবা মা সরি আমার যখন 6 বছর আর বড় বোনের যখন 15 বছর বয়স, তখনই আমার মা মারা যান। এর কিছুদিন পর বাবা অন্য আরেকটা মহিলাকে বিয়ে করে আমাদের ছেড়ে চলে যান। ওই দিনের পর থেকে বাবাকে আর দেখিনি আমরা দুজন। তাই আমরা মনে মনে ভেবে নিয়েছি বাবা হয়তো মারা গেছেন। বাবা চলে যাওয়ার পর আমরা দুইজন চাচার বাড়িতে গিয়েছিলাম এই আশায় যে উনি হয়তো আমাদের থাকা খাওয়ার একটা ব্যবস্থা করে দেবেন। কিন্তু চাচির কারণে চাচা আমাদের তার বাড়িতে থাকতে দিতে পারেনি। এইদিকে আমাদের ঘরে খাওয়ার মতো তেমন কিছুই ছিল না বলতে গেলে। আমাদের দুই বোনের মধ্যে আমার বড় বোনই ছিল বয়সে একটু বড়। তাই বাধ্য হয়ে বড় আপুকে টিউশনিতে নামতে হয়। আপু সকালবেলা রান্না করে দিয়ে প্রতিদিন টিউশনিতে চলে যেতেন আর সন্ধ্যার দিকে বাড়ি ফিরতেন। আমার বয়স যখন 8 হলো, তখন আপু আমায় একটা মহিলা মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। সেখান থেকে আমি ইন্টার পাস করেছি। এই পর্যন্ত সব কিছু ভালোই ছিল। সমস্যাটা তখনই সৃষ্টি হলো যখন আপু বিয়ে করলেন। আপু যে লোকটিকে বিয়ে করলেন তার স্বভাবটা আমার একটুও ভালো লাগতো না। সবসময় আমার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকতো। একদিন রাতে
উনি আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেন, যা আমি আপুকে যে সব বলে দিই। এরপর আপু দুলাভাইয়ের সাথে অনেক ঝগড়া করে। সেদিন রাতে আপুকে ওই লোক অনেক মেরেছিল। আপুর মার খাওয়াটা আমি সহ্য করতে পারিনি। আমি এটা অন্তত বুঝে গিয়েছিলাম যে আমি যদি আপু আর দুলাভাইয়ের মাঝে থাকি, তাহলে ওনারা দুজন কখনো সুখী হতে পারবেন না। তাই কাল ভোর সকালে আমি একা একাই ঢাকায় চলে আসি। নীলার কথাগুলো শোনার সময় কখন যে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে বসে আছি তা আমি বলতে পারবো না। পিছনে গাড়ির হর্নের শব্দ শুনে আওয়াজে আমার হুঁশ আসলো। গাড়িটা রাস্তার কিনারে নিয়ে গেলাম। বুঝতে পারলাম নীলা কাঁদতেছে কথাগুলো বলার পর। নীলার কথা কি বলবো, আমার নিজেরই চোখে পানি চলে এসেছে ওর কথাগুলো শুনে। একটা মেয়ে কিভাবে এতটা কষ্ট সহ্য করতে পারে? ছোটবেলায় মা বাবাকে হারালো আর এখন বোনকেও। মনটা চাচ্ছে ওর চোখের জলগুলো মুছে দিতে, কিন্তু তেমনটা করলাম না, কারণ কাঁদলে মানুষের মনটা হালকা হয়ে যায়, যা নীলার এখন বর্তমানে সবচেয়ে বেশি প্রয়োজন। গাড়ি নিয়ে সোজা শপিং মলে চলে আসলাম। এর মধ্যে নীলা কান্না করা বন্ধ করে দিয়েছে। নীলা, আমরা এসে গেছি। গাড়ি থেকে নামতে নামতে কথাটা বললাম। হুম। নীলাকে নিয়ে মেয়েদের একটা কাপড়ের দোকানে ঢুকে পড়লাম। নিন, আপনার পছন্দ করুন আপনার কোন কাপড়গুলো নেবেন। হুম। দেখলাম উনি 3টা কম দামি 3 পিস পছন্দ করে সেগুলো প্যাক করতে বললেন। হয়তো বাড়িতে পরার জন্য নিয়েছে। আমার হয়ে গেছে, চলুন। আমি কিছুটা অবাক হলাম। হয়ে গেছে মানে? 3টা 3 পিস দিয়ে আপনার কি হবে? আমার এতেই হবে, আর লাগবে না। আপনার 3টা 3 পিসে কিচ্ছু হবে না, আরও কয়েকটা নিয়ে নিন। নীলাকে সামনে থেকে একটু দূরে সরিয়ে আরও কয়েকটা 3 পিস প্যাক করিয়ে নিলাম। ভাবছি আপনার এত ঋণ কিভাবে শোধ করব। চিন্তা করবেন না, আপনার পিছনে আমার যত টাকা খরচ হবে সব আপনার স্বামীর কাছ থেকে সুদে আসলে ফেরত নিয়ে নিব। ওনার কথা শুনে মুখ চেপে হাসলাম। এই প্রথমে আমি ওনার হাসির শব্দটা শুনতে পেলাম। অবশ্য ভালোভাবে শুনতে পারিনি, যা চাপা স্বভাবের মেয়ে না উনি। বাড়িতে পরার জন্য তো নর্মাল কাপড় কেনা হয়ে গেল, এবার বাইরে ঘুরে বেড়ানোর জন্য কয়েকটা কাপড় চয়েস করুন। না না, আমার আর কিছু লাগবে না। লাগবে না কেন? অবশ্যই লাগবে। আপনি কি কোথাও ঘুরতে যান না নাকি? চাই, তবে আপনাদের। কেন না তবে? আর একটা কথা, আমি কিন্তু সবসময় আপনাকে নিয়ে শপিংয়ে আসতে পারবো না, সো যা লাগবে এখনই নিয়ে নেন। ঠিক আছে, তাহলে আমার জন্য 2টা ভিন্ন রঙের বোরখা নিন। বোরকা তো নিবই, তার আগে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য কিছু জামা কাপড় নিয়ে নিন। আমি বাইরে কোথাও বের হলে বোরখা পরেই বের হই, কোনো দামি কাপড় পরে না। তাই আর কিছু যদি নিতেই হয় তাহলে 2টো বোরকাই নিন। এই মেয়েটাকে যত দেখছি ততটাই অবাক হচ্ছি। এখনকার যুগে ওনার মতো আর একটা মেয়ে আছে বলে আমার মনে হচ্ছে না। ওনার জায়গায় অন্য মেয়ে হলে 100% আমার পকেট ফাঁকা করে দিতেন। এমনকি ওনার জায়গায় রিয়া থাকলেও এতক্ষণে আমার পকেট ফাঁকা হয়ে যেত। ওনাকে মানে নীলাকে তো একজন ভাগ্যবান মানুষই তার বউ হিসেবে পাবে। আমি কথাটা মনে মনে বললাম আর কি। ঠিক আছে, আপনার যেটা ভালো লাগে সেটাই নিন। নীলাকে বললাম। অমনি উনি দুটো 2 রঙের বোরকা পছন্দ করে নিলেন। শপিং মল থেকে চলে গেলাম। ঠিক তখনই রিয়ার জন্য একটা গিফট নিয়ে নিলাম, না হলে তো আজকে আমার আর রক্ষা নেই। যে পরিমাণে রেগে আছে, বোমা হয়ে আছে, আমি আজ খালি হাতে গেলেই সে বোমাটা আমার উপরেই পড়বে, তখন তো আমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। নীলা, আপনার কি বোরকা নেওয়া হয়েছে? জি, হয়েছে। তাহলে চলুন আমার সাথে। কাপড়ের দোকানে দেনা পাওনা মিটিয়ে সেখান থেকে একটি গয়নার দোকানে চলে এলাম। সেখানে দোকানের কর্মচারীকে কয়েকটা ডায়মন্ডের রিং দেখাতে বললাম। এখান থেকে একটা রিং পছন্দ করুন তো। আমার এসবের কোনো দরকার নেই, আমি এগুলা কখনো পরি না। আমি জানি আপনার এগুলোর কোনো দরকার নেই, তাছাড়া আমি রিংটা আপনার জন্য না, আমার গার্লফ্রেন্ডের জন্য পছন্দ করতে বলেছি। আসলে আমার চয়েস তেমন একটা ভালো না। আপনার গার্লফ্রেন্ডও আছে? হুম। কেন কেন, সমস্যা আছে নাকি? না মানে, বিয়ের আগে কোনো মেয়ের সাথে মেলামেশা করাটা কি ঠিক? কি বললেন আপনি? নীলা আস্তে করে কি যেন বলল, যা আমি ভালোভাবে বুঝতে পারিনি, তাই জিজ্ঞেস করলাম। না কিছু না, এই রিংটা অনেক সুন্দর, আপনি বরং এই রিংটা নিন। নীলা একটি রিং আমার দিকে এগিয়ে দিয়ে কথাটা বলল। রিংটা দেখতে খুব সুন্দর, তাই নিয়ে নিলাম। ধন্যবাদ আপনাকে। কোনো রিপ্লাই দিল না, শুধু একটু হাসলো নীলা। শপিংয়ের পর নীলাকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি অফিসে চলে আসলাম।
দুপুরের দিকে আমি আর শিহাব একসাথে বসে লাঞ্চ করছি, সাথে দুইজন গল্পও করছি। রিয়াদ, আজ তোর অফিসে আসতে এত লেট হলো কেন? শপিংয়ে গিয়েছিলাম। তুই শপিংয়ে গেছিলি, কিন্তু তুই তো শুক্রবার ছাড়া কখনো শপিংয়ে যাস না। ইচ্ছা করে জানাইনি, এক প্রকার বাধ্য হয়ে একজনের সাথে যেতে হয়েছে রে। ভাই, তোকে আগেই বলেছিলাম রিয়া মেয়েটার থেকে দূরে দূরে থাক। এখন দেখলি তো মেয়েটা কত বড় ফাজিল, অফিস টাইমে তোকে নিয়ে শপিংয়ে যায়। আরে ভাই, তুই রেগে যাচ্ছিস কেন? আমি রিয়াকে নিয়ে শপিংয়ে যাইনি, আমি অন্য আরেকটা মেয়েকে নিয়ে শপিংয়ে গিয়েছিলাম। কি, তুই অন্য আরেকটা মেয়েকে নিয়ে শপিংয়ে গেছিলি? কাকে নিয়ে? আমি তো অবাক, রিয়াদ কিনা রিয়াকে ছেড়ে অন্য আরেকটা মেয়ের সাথে শপিংয়ে গেছিল। হুম, তোকে তো বলাই হয়নি। কাল একটা মেয়েকে আমি রাস্তার ফুটপাতের পাশে দেখতে পাই, তারপর ওকে বাড়িতে নিয়ে যাই। শিয়াবকে আমি সবকিছু খুলে বললাম। ও আচ্ছা, আমি ভেবেছিলাম তোর হয়তো এতদিনে একটু জ্ঞান বুদ্ধি হলো, তাই রিয়াকে ছেড়ে অন্য আরেকটা ভালো মেয়ের প্রেমে পড়েছিস। আরে এসব কিছু না, তবে নীলা মেয়েটা কিন্তু অনেক ভালো, নম্র, ভদ্র, সাথে অনেক পর্দাশীল। মেয়েটার বিহেভিয়ার দেখলে যে কেউ ওর প্রেমে না পড়ে সরাসরি বিয়ে করতে চাইবে। তাহলে তুই নীলাকে বিয়ে করে নে না, অন্তত ওই লোভী রিয়ার হাত থেকে বেঁচে যাবি। দেখ ভাই, আমি শুধুমাত্র তোর বন্ধু না, আমি তোর ভাই। আমি কখনো তোর খারাপ চাইবো না। এর আগেও তোকে বলেছি রিয়াকে ছেড়ে দে, এখনও বলছি, কারণ মেয়েটা একেবারে সুবিধার নয়। তাছাড়া আমি অনেকের মুখে শুনেছি রিয়ার অনেকের সাথে সম্পর্ক আছে। আমি জানি তুই রিয়াকে একেবারেই সহ্য করতে পারিস না, তাই বলে ওর নামে মিথ্যা বলবি এটা তোর কাছ থেকে আমি কখনোই আশা করিনি রে শিহাব। শিহাবের কথাগুলো শুনে খাবার খাওয়ার ইচ্ছাটাই মরে গেল, তাই ক্যান্টিন থেকে খাবার না খেয়ে চলে এলাম। রাত 9টার দিকে অফিস থেকে বেরিয়ে সোজা রিয়ার দেওয়া রেস্টুরেন্টে চলে গেলাম। সেখানে গিয়ে দেখলাম রিয়া আমার অনেক আগে রেস্টুরেন্টে চলে এসেছে। ওর পাশে গিয়ে বসলাম একটা চেয়ার টেনে নিয়ে। তারপর ওর পাশে বসে থাকতে দেখে ও কিছুটা দূরে সরে গেল। আমি আবার ওর একেবারে কাছে গিয়ে বসলাম। ও আমার থেকে দূরে সরে যেতে চাইলো, কিন্তু আমি দূরে সরতে দিলাম না। তার আগে ওর হাতটা টেনে ধরে আমার কাছে নিয়ে এলাম। কি হয়ে কি হয়েছে রিয়া, তুমি এমন করছো কেন? বললাম তো কালকে অনেক বিজি ছিলাম, তাই আসতে পারিনি। সেই জন্য কি এখন তুমি রাগ করে বসে থাকবে নাকি? না, আমি রাগ করতে যাব কেন? তুমি আমার কে যে তোমার উপর রাগ করে বসে থাকবো? বুঝলাম আমার জানটা আমার উপর অনেক রেগে আছে। তবে জানো তো আমার জানটার রাগ কিভাবে ভাঙাতে হয়, এটা আমি খুব ভালো করেই জানি। জান, তুমি তোমার দুটো চোখ বন্ধ করো তো। কেন? ওয়াও, এত সুন্দর ডায়মন্ড রিং আমার জন্য! প্রাইস কত এটা? আগে জানতাম রিয়া রিংটি দেখলে অনেক খুশি হবে, সেটা তোমার না জানলেও চলবে। আগে তুমি একটা বলো, রিংটা ভালো লেগেছে তো? আর আমার উপর রাগটা কমেছে কি? রিংটা অনেক অনেক সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আর আমি কি আমার বাবুটার উপর রাগ করে থাকতে পারি নাকি? আমি তো আমার বাবুটাকে অনেক ভালোবাসি। লাভ ইউ বাবু। রিয়াকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিলাম। বিয়ের আগে এসব করার কোনো ধান্দাই নেই, বুঝলে? বিয়ের পর যা ইচ্ছে তাই করো। তোমার এসব ঢং আমার একদমই ভালো লাগে না রিয়াদ। ভালোবেসে জাস্ট একটু হাক করলাম, এতেও কি বাধা দেওয়ার খুব দরকার ছিল? তবুও রিয়া, বিয়ের আগে এগুলো কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। আচ্ছা, এসব বাদ দাও, এখন কি খাবে সেটা বলো, আমি অর্ডার দিচ্ছি। রিয়াদ, আমার পেটে খাওয়ার মতো একটু জায়গা খালি নেই। আজ ডিরেক্টর স্যারের সাথে আমার একটা মিটিং ছিল, সেখানে একটু আগে ডিনার করেছি। তুমি বরং আমায় কিছু খাবার প্যাক করে দিয়ে দিতে বলো, সেগুলো বাসায় গিয়ে তোমাকে দিয়ে দেব। ঠিক আছে। ভেবেছিলাম আজ রিয়া আর আমি একসাথে ডিনারটা করব, তাই মাকেও ফোন করে বলে দিয়েছিলাম যে আজকে আমি বাইরে থেকে খেয়ে আসব। খাবার প্যাক করার জন্য 10 মিনিট আগে এই রেস্টুরেন্টের একজন লোককে বলেছিলাম, উনি খাবারগুলো নিয়ে এখনও আসেনি।
এদিকে রিয়া আমার সামনে একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলতেছে। জিজ্ঞেস করছিলাম ছেলেটাকে। রিয়া বলল ওরা একসাথেই কাজ করে, সেই জন্য কিছু বললাম না। তবে মনে মনে খুব রাগ হচ্ছে। এটা ভেবে কি দরকার আছে আর একটা ছেলের সাথে এভাবে হেসে হেসে কথা বলার? এই জন্যই মা রিয়াকে হয়তো সহ্য করতে পারে না। এর মধ্যেই খাবারগুলো চলে এলো। খাবারগুলো রিয়ার হাতে ধরিয়ে দিয়ে চুপচাপ সেখান থেকে সোজা বাড়িতে চলে এলাম। কারণ রিয়াকে এখন ওই ছেলের জন্য কিছু বলতেই ন্যাকামি শুরু করে কান্না করবে। রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসার সময় রিয়া আমাকে অনেকবার ডেকেছে, কিন্তু আমি ওর কোনো কথাই শুনলাম না। না শুনে সেখান থেকে চলে এলাম। বয়ফ্রেন্ডকে একা বসিয়ে রেখে উনি আরেকজনের সাথে হেসে হেসে কথা বলবেন, আর আবার ওনাকে কিছু বললে ন্যাকামি করে কান্না করবে। এভাবে 15টা দিন কেটে গেল। সকালবেলা অফিসে যাওয়া, প্রতিদিন রিয়ার সাথে দেখা করে ওকে অনেক গিফট দেওয়া, আর সকালে নীলার কোরআন তেলাওয়াত শুনে ঘুমটা ভাঙবে, এভাবে কাটতে লাগলো আমার দিন। দিনগুলো খুব ভালোই কাটছে। আজ সকালেও নীলার মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াতটায় শুনে আমার ঘুমটা ভেঙে গেল। কিছুক্ষণ নীলার তিলাওয়াত শুনে দরজার বাইরে দাঁড়িয়ে ওর তিলাওয়াত শুনলাম। তারপর বাগানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এসে ঘুমিয়ে পড়লাম। এই সব কিছুর মাঝে একটা অবাক করার বিষয় হলো। অবাক করার ব্যাপারটা হলো যে এই 15 দিনের মধ্যে একবার ওই নীলা নামক মেয়েটার চেহারা আমি দেখতে পারিনি। কেন জানি না, ওই নীলার চেহারাটা দেখতে খুব ইচ্ছা করছে দেখতে কি আছে ওই মেয়েটার গলার সুরে। চেহারার মধ্যে যে প্রতিনিয়ত ওর দিকে আমাকে আকৃষ্ট করছে। নাস্তার টেবিলে আমি, মা, রায়হান, রিমি আমরা 4 জনে একসাথে বসে নাস্তা করছি, আর নীলা আমাদের থেকে কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে। নীলামা, আমাদের সাথে বসেই নাস্তাটা করে নে না। না আন্টি, আপনারা বরং করে নিন, তারপর আমি নাস্তা করব। কেন নীলা, তুমি পরে নাস্তা করবে কেন? আমাদের সাথে বসেই তো নাস্তাটা করতে পারো। কেন আবার? তোমার ছেলের জন্যই তো নীলা আপু নাস্তা করতে পারে না। আপু ভয় পান যদি তোমার ছেলে নীলা আপুর খাওয়ার সময় ওনার মুখটা চুরি করে দেখে ফেলেন, সেই জন্য। এই না আন্টি, তেমন কোনো কিছুই না। রিমি আপু, তুমি শুধু শুধু আমার নামে মিথ্যে বলছো কেন? থাক, আমি বুঝে গেছি নীলার সমস্যাটা কোথায়। আসলে নীলা খুব লাজুক প্রকৃতির মেয়ে, তো তাই রিয়াদের সামনে খেতে বসে না। তবে চিন্তা করো না, আর কিছুদিন পরেই এমন ব্যবস্থা করব যে তুমি রিয়াদের সাথে বসেই নাস্তা করতে পারবে। আন্টির কথার মানেটা ঠিক বুঝলাম না। এতক্ষণ যাবৎ 3 জনের কথা চুপ করেই শুনলাম। আসলে মা এই 15 দিনে নীলাকে নিজের মেয়ে ভেবে নিয়েছে, তাই আমার থেকেও সে বেশি নীলাকে ভালোবাসে। মা এই 15 দিনে নীলাকে এতটাই আপন করে নিয়েছে যে আমাকে ছাড়া 5 দিন থাকতে পারবে, কিন্তু নীলাকে ছাড়া 1 ঘন্টাও থাকতে পারবে না। এসব ভাবছিলাম, তখনই মা বলে উঠলেন, রিয়াদ, আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি, কয়েকদিন পরেই তোর বিয়ে। মার কথাটা শুনে গলায় আবার খাবার আটকে গেল আমার। তাড়াতাড়ি টেবিলের উপর থেকে 1 গ্লাস পানি নিয়ে খেয়ে নিলাম। মা, তুমি এটা কি বললে? আমাকে বিয়ে দিবে, তাও আবার কয়েকদিন পর? অনেকটাই অবাক হয়ে কথাটা বললাম। আন্টির কথা শুনে আমিও অনেকটা অবাক হলাম। কিছুক্ষণ পর আবার নিজেকে সামলে নিলাম, এটা ভেবে হয়তো ওনার বিয়ে ওনার গার্লফ্রেন্ডের সাথেই ঠিক হয়েছে। হ্যাঁ, তোমার বিয়ে তাও কয়েকদিন পরে। কি আবোল তাবোল কথা বলছো তুমি মা? বিয়ে কি এত সোজা নাকি? বিয়ে করতে হলে প্রথমে মেয়ে দেখতে হবে, তারপর মেয়ের রাজি কিনা সেটা জানতে হবে, এরপর না হয় বিয়ে। মেয়ে আমি অনেক আগেই দেখে ফেলেছি। তাছাড়া আমি জানি তোর জন্য যে মেয়েকে আমি দেখেছি সে কখনো আমার কথা ফেলবে না। আমি যাকে বিয়ে করতে বলবো সে তাকেই চোখ বুজে বিয়ে করে নেবে। আমি ঠিক বললাম তো নীলা? হুম। কিন্তু মা, আমি আর কিছু বলতে পারলাম না। তার আগেই কে যেন দরজাটাকে নক করলো। রিমিন দরজাটা খুলতে কয়েকটা পুলিশ আমাদের বাড়িতে ঢুকে পড়লো। সাথে একজন পুরুষ আর একজন মহিলা ম্যামও আছে। তারা ছাড়া আরও 2 জন আছে। মা মা আমরা সবাই ওনাদের দেখে বসা থেকে উঠে দাঁড়ালাম। খেয়াল করলাম নীলা ওই মহিলা আর পুরুষটাকে দেখে মার পিছনে গিয়ে দাঁড়ালো। নীলার হাবভাব দেখে মনে হচ্ছে ও অনেকটাই ভয় পাচ্ছে, কিন্তু কেন ভয় পাচ্ছে সেটাই আমি বুঝতে পারলাম না।
এরই মধ্যে পুলিশ অফিসার আমাদের সামনে এসে বলতে লাগলো, সরি স্যার, আপনাদের ডিস্টার্ব করতে চলে আসলাম। ইটস ওকে, সমস্যা নেই। তা কি জন্য এখানে আসা সেটা কি জানতে পারি? আসলে স্যার, আপনার নামে একজন কমপ্লেন করেছে। পুলিশের কথাটা শুনে মুহূর্তের মাথাটা গরম হয়ে গেল। কি, আমার নামে কমপ্লেন করেছে? কে? কার এত বড় সাহস? অনেকটাই রেগে কথাটা বললাম। স্যার, উনি কমপ্লেন করেছেন আপনি নাকি ওনার স্ত্রী বোনকে আপনার বাসায় জোর করে রেখে দিয়েছেন। পুলিশের সাথে আসা লোকটির দিকে তাকিয়ে কথাটা বলল পুলিশ। কি সব আলতু ফালতু কথা বলছেন? আমি কেন ওনার স্ত্রীর বোনকে আমার বাড়িতে জোর করে রাখতে যাব? অফিসার, এখানে তেমন কিছুই হয়নি, আপনি ওনাদের নিয়ে আসতে পারেন এখন। আপনার মার পিছনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে সে মেয়েটাকে লোকটা দাবি করছেন উনি নাকি তার স্ত্রীর বোন। লোকটি আরো বলেছেন আপনারা তাকে ভয় দেখিয়ে জোর করে এই বাড়িতে রেখেছেন। আপনি? রিয়াদ, তুই চুপ কর, আমি দেখছি ব্যাপারটা। ওকে। আচ্ছা, ওনাদের মন্তব্য অনুযায়ী আমরা তাদের বোন বা শালীকে এখানে জোর করে রেখেছি, তাই তো? কিন্তু আমরা তো তেমন কিছুই করিনি। আপনি চাইলে নীলাকে জিজ্ঞেস করতে পারেন। না অফিসার, উনি মিথ্যা কথা বলতেছে। ওনারা সবাই মিলে হয়তো নীলাকে ভয় দেখিয়েছেন যাতে ও আপনাদের সামনে মিথ্যা কথা বলে। দেখুন, ভয় কিন্তু আমরা দেখাইনি, বরং নীলা আপনার ভয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে। বেশি বাড়াবাড়ি করবেন না, নয়তো যে পুলিশ দিয়ে আপনি আমাদের ধরে নিতে এসেছেন না, সেই পুলিশ দিয়েই আপনাকে হাত করা পরাবো বলে দিলাম। তাছাড়া নীলা এখন প্রাপ্তবয়স্ক, ওর যেখানে ইচ্ছে যার সাথে ইচ্ছে থাকতে পারে। নীলামা, তুমি পুলিশদের কাছে বলে দাও তো, আমরা তোমাকে এখানে জোর করে রেখেছি না তুমি ইচ্ছে করে এখানে থাকছো? আমি এখানে নিজের ইচ্ছে থাকছি। নীলা নিজের মুখেই শুনলেন তো অফিসার, এবার আপনারা ওনাকে নিয়ে যেতে পারেন। ঠিক আছে, মানলাম নীলা নিজের ইচ্ছায় এখানে আছে, তবে কি পরিচয় আছে ও এখানে? আজ ওনারা নীলার সাথে ভালো ব্যবহার করছে বলে যে সব সময় ভালো ব্যবহার করবেন সেটা কি কোনো নিশ্চয়তা আছে? হতে পারে কয়েকদিন পর ওনারা নীলার একটা ক্ষতি করে দিলেন, তখন কি আপনারা সেই ক্ষতির ক্ষতিপূরণ দেবেন? তাই বলি কি, ওনাদের বলুন নীলাকে আমাদের কাছে ফিরিয়ে দিতে। উনি ঠিক কথাই বলেছেন ম্যাডাম। উনি আপনাদের এখানে তো কোনো পরিচয় ছাড়াই আসছে, সেজন্য এটাই ভালো হয় আপনারা ওনাকে ওনার পরিবারের কাছে ফিরিয়ে দিন। কে বলল নীলা আমাদের এখানে কোনো পরিচয় ছাড়া থাকছে? ওর এখানে একটা পরিচয় আছে, আর সেটা হলো নীলা আমার ছেলের হবু বউ, আর আজই ওদের বিয়ে হবে। কথাটা শুনে সবাই অবাক হয়ে গেলাম, উপস্থিত সবাই অবাক হয়ে গেল, বিশেষ করে আমি আর নীলা। মা এমন কথাটা বলবে আমি কখনো ভাবতেই পারিনি। আমার বিয়েটা তাও আবার নীলার সাথে হবে। অনেকটাই অবাক হলাম। মাকে কিছু বলতেও পারছি না, কিছু বলতে নিলেই আমাকে হাতের ইশারায় চুপ থাকতে বলছে। কিন্তু কিছুক্ষণ পর মা আমাকে নিয়ে আলাদা একটা রুমে চলে গেলেন। মা, এসবের মানে কি? তুমি সবার সামনে এটা কেন বললে যে নীলার সাথে আমার বিয়ে দিবে তুমি? তুমি নাস্তা করার সময় বললে আর একটা মেয়ের কথা, আর এখন নীলার কথা বলছো? কারণ তোর নীলার সাথেই বিয়ে হবে, সেই জন্য সবার সামনে তোদের বিয়ের কথা বলেছি। আর সকালে যে মেয়ের কথা বলেছিলাম সে আর কেউ নয়, আমাদের নীলাই ছিল। কিন্তু মা, আমি তো রিয়াকে ভালোবাসি। তোমার ভয়ে সে কথা এতদিন আমি বলতে পারিনি। রিয়ার কথা বলতে দেখলাম মা কিরকম যেন রেগে গেল। তবে আমার তেমন কিছুই তবে আমাকে তেমন কিছুই বললো না। তোকে এর আগেও বলেছি ওই রিয়া মেয়েটাকে আমার পছন্দ না, অন্তত আমি বেঁচে থাকতে তোর সাথে ওর বিয়ে কখনোই হবে না। সো রিয়াকে ভুলে যা, আর আমার কথা মতো নীলাকে বিয়ে কর, না হলে আমার মরা মুখ দেখবি। তুই কি জানিস না নীলা মেয়েটা কতটা ভালো? ওর মতো আর একটা মেয়ে পাবি এই যুগে বল? তাছাড়া একটাবার ভেবে দেখেছিস, এখন তুই যদি নীলাকে বিয়ে না করিস তাহলে ওর কি হবে? নীলার খারাপ দুলাভাইটা
ওকে নিয়ে গিয়ে আবার অত্যাচার করবে। তুই কি এটা চাস? না, কখনোই চাই না। তাহলে ব্যাস, হয়ে গেল। আমার কথাটাই ফাইনাল। তুই নীলাকে বিয়ে আজই করছিস। আজই নীলাকে বিয়ে করছি মানে? মা আমাকে আর কিছু বলতে না দিয়ে ড্রয়িং রুমে চলে গেলেন। আমিও মার পিছু পিছু সেখানে চলে গেলাম। অফিসার, এখন তো আপনাদের কারো কোনো অভিযোগ নেই আমাদের বিরুদ্ধে? না ম্যাডাম, তাহলে আমরা আসি। ঠিক আছে, যান। তবে আপনার সাথে যারা এসেছেন তাদেরকে থেকে যেতে বলুন। যতই হোক, ওনারা তো মেয়ের অভিভাবক। বিয়েটা ওনাদের অনেক দরকার হতে পারে। সন্ধ্যার দিকে বিয়েটা হয়ে গেল। আন্টি, আমি আপুর সাথে একটু কথা বলবো। জি। আন্টি না, এখন থেকে আমাকে মা বলে ডাকবে, মনে থাকবে? জি। ঠিক আছে, যাও, আপুর সাথে কথা বলে এসো। চারিদিকে তাকিয়ে দেখলাম দুলাভাই কোথাও আছে কিনা, তারপর আপুর কাছে চলে গেলাম। আপু আমাকে দেখা মাত্রই কান্না শুরু করে দিয়েছে। আমারও একই অবস্থা, আপুকে দেখা মাত্রই কান্না শুরু করে দিয়েছে। দৌড়ে গিয়ে আপুকে জড়িয়ে ধরলাম আর কাঁদতে লাগলাম। 10 মিনিটের মতো এভাবেই দুই বোন কিছুক্ষণ কান্না করলাম। এই কথাগুলো বলল সেই নীলা নামক মেয়েটি। এরপর আপু আমার চোখে ওনার আঁচল দিয়ে পানিগুলো। কেমন আছো আপু? ভালো না রে, তোকে ছাড়া এই প্রথম এতগুলো দিন একা একা থাকলাম। জানিস, তোকে ছাড়া এতগুলো দিন থাকতে আমার অনেক কষ্ট হয়েছে রে। আমারও আপু অনেক কষ্ট হয়েছে। এই পাগলি, আবার কান্না করছিস কেন? কান্না থামা। এত ভালো শাশুড়ি, এত ভালো হাজবেন্ড পেয়ে কেউ কান্না করে নাকি? নীলার চোখের পানি আবার মুছে দিলাম। হুম, সত্যি ওনারা অনেক ভালো। আচ্ছা শোন, আমি এখন চলে যাচ্ছি, তুই সাবধানে থাকিস। আর একটা কথা, ভুলেও একা আমাদের বাড়ি যাবি না। যদি আমাকে দেখতে ইচ্ছে করে তাহলে আমাকে কল করবি, আমি এসে তোর সাথে দেখা করে যাব। হুম। সবসময় স্বামীর কথা শুনে চলবি আর স্বামীর সেবা করবি, ঠিক আছে? আচ্ছা। আমার লক্ষ্মী বোন। নীলার কপালে একটি চুমু দিয়ে সেখান থেকে চলে এলাম। আসার সময় ওর শাশুড়ির সাথেও দেখা করে এলাম। রাত 12টা বাজে। আমি এখন ছাদে একা একা দাঁড়িয়ে আছি। আজকে ঘটে যাওয়া ঘটনাটা আমি এখনও মেনে নিতে পারছি না। রিয়া যদি এ ব্যাপারে জানতে পারে তাহলে কি আমায় কোনোদিনও মাফ করবে? ওকে কি আমি বোঝাতে পারবো আমি কেমন পরিস্থিতিতে নীলাকে বিয়েটা করেছি? চাইলে রিয়াকে এ ব্যাপারে নাও বলতে পারি, তবে আমি চাই না রিয়ার কাছ থেকে কোনো কিছু লুকাতে। কালকে ওকে সব সত্যিটা বলে দেব। এরপর মাফও করবে কিনা সেটা ওর ব্যাপার। রিয়ার ব্যাপারে আমি যতটা না চিন্তিত হচ্ছি তার চেয়ে বেশি চিন্তিত হচ্ছে এই মেয়েটার কথা ভেবে, যে নীলার সাথে তো আমার ইসলামিক শরিয়ত মনে করেই বিয়েটা হয়ে গেল। এখন যদি ও আমার কাছে স্ত্রীর অধিকার দাবি করে তাহলে তো আমি ওর অধিকারটা পূরণ করতে বাধ্য। এসব ভাবছি তখনই রিমি আমার পিছন থেকে ডাক দিল। কি ব্যাপার, নতুন জামাই এত রাতে এখানে কি করছে একা একা? ওইদিকে ওনার নতুন বউ যে কখন থেকে রুমে ওয়েট করছে ওনার জন্য, সেটা কি উনি জানেন না? না, এমনি ঘরে ভালো লাগছিল না তাই এখানে দাঁড়িয়ে আছি। এটা কেমন কথা? ঘরে নতুন বউ রয়েছে আর তোমার ঘরে ভালো লাগে না? এখনই তুমি তোমার রুমে যাও। নীলা আপু রুমে একা একা বসে আছে। রিমির এই কথাগুলো বলেই আমার হাত ধরে টেনে আমাকে রুমের ভিতরে নিয়ে আসলো। এইবার রুমে যাও। তুই তোর রুমে যা, আমি একটু পর যাচ্ছি। না, এখনই যাও, না হলে মাকে ডেকে আনবো কিন্তু। এই না, মাকে ডাকিস না, আমি এখনই যাচ্ছি। সেই সন্ধ্যার পর থেকেই ওনার রিয়াদের রুমে একা একা বসে আছে। আজ কেন জানি একা রুমে থাকতে খুব ভয় করছে। এতদিন শুধু বাহির থেকেই এই রুমটা দেখেছি, আর আজ এই রুমের বিছানায় বসে আছে, তাও ওনার বউ হিসাবে। এটা ভাবতে কেমন যেন লাগছে। হঠাৎ দরজাটা খোলার আওয়াজ পেয়ে ভয়ে একটু কেঁপে উঠলাম। তার মানে উনি রুমে চলে এসেছেন। কিছুটা নড়ে চড়ে বসলাম। রুমে ঢুকতে বিছানার মাঝখানে নীলাকে দেখে বৌসাজা অবস্থায় বসে আছে।
তাকে দেখে আমি কিছুটা বিরক্তি বোধ করলাম, তবুও মুখে কিছু না বলে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। খেয়াল করলাম নীলা বিছানা থেকে নেমে এসে আমার পা দুটো ধরে সালাম করতে চাইছে। আমি বাধা দিলাম, কিন্তু ও কিছু না শুনে আমাকে সালাম করে বসা থেকে উঠে দাঁড়ালো। নীলা আমাকে বলতে লাগলো, আমি জানি আপনি আমায় নিজ ইচ্ছায় বিয়েটা করেননি, আমাকে আমার দুলাভাইয়ের কাছ থেকে বাঁচানোর জন্য বিয়েটা করেছেন। আমিও কিন্তু আপনাকে নিজ ইচ্ছায় বিয়েটা করিনি, কারণ আমি জানি আপনি অন্য আরেকটা মেয়েকে ভালোবাসেন, আর আমি আপনাদের দুজনের মাঝে কখনোই আসবো না। আপনি যদি আমায় তালাক দিয়ে ওই মেয়েটাকে বিয়ে করেন, তাতেও আমার আপনার প্রতি কোনো অভিযোগ থাকবে না। অতএব আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। নীলার কথাগুলো শুনে মনে হচ্ছে বুকের ওপর থেকে একটা বড় পাথর নেমে গেল। তবে একবার যখন আমাদের ইসলামী মোতাবেক বিয়েটা হয়েই গেছে, তখন আজ রাতে যেগুলো গুরুত্বপূর্ণ কাজ, মানে 2 রাকাত নফল নামাজটা 2 জন পড়ে নিলে ভালো হয় না? চলুন। মনে হয় আমি আপনার অনেক ছোটই হব, তাই আপনি না বলে তুমি করে বললেই খুশি হব। ঠিক আছে, চলো। আমি ওয়াশরুমে চলে এলাম। পিছন থেকে নীলাও আমার পিছে পিছে আসলো। দুজনে অজু করে আমি সামনে আর নীলা আমার পিছনে দাঁড়িয়ে দুজনে নামাজটা পড়ে নিলাম। নামাজ শেষে, আপনি বিছানায় শুয়ে পড়ুন, আমি নিচে শুয়ে পড়ছি। না না, এটা কিভাবে হয়? তুমি মেয়ে হয়ে নিচে ঘুমাবে আর আমি ছেলে হয়ে বিছানায়? কিছু হবে না, আমার নিচে ঘুমানোর অনেক অভ্যেস আছে। তুমি শিওর? হুম। বিছানার থেকে বালিশটা নিয়ে ফ্লোরে একটা চাদর বিছিয়ে শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম। ছোটবেলা থেকেই সবার অবহেলা পেয়ে পেয়ে বড় হয়েছি, কখনো ভাবিনি যে বিয়ের পর স্বামীর অবহেলাটাও আমার ভাগ্যে আছে। আমি তো কোনোদিন এমনটা চাইনি, সবসময় পর্দা করে চলেছি, যাতে আমার মুখের সৌন্দর্যটা আমার স্বামীই প্রথম দেখে। কিন্তু আজ যার সাথে আমার বিয়েটা হলো, সে আমার মুখের ঘোমটাটা পর্যন্ত নিজ হাতে উঠালো না। মুখ দেখা তো দূরে থাক, নামাজ পড়ে আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করতাম, আল্লাহ যেন আমায় এমন একটা স্বামী দেয় যার মনে আমি নামটা ছাড়া আর কোনো মেয়ের নাম না থাকে। আর আজ আমি এমন একজনকে স্বামী হিসেবে পেলাম যার মনে আমি ছাড়া আর একটা মেয়ের নাম আছে। উনি তো শিয়া নামের একটা মেয়েকে ভালোবাসেন, আর ওই মেয়েকেই বিয়ে করবেন বলেছে। তাহলে কি উনি আমায় তালাক দিবেন? আচ্ছা, উনি যদি আমায় তালাক দিয়ে দেন, তাহলে আমি কোথায় যাব? আমার যে কোথাও যাবার মতো জায়গা নেই। হয়তো আল্লাহ তাআলা এর মাধ্যমেও আমার একটা পরীক্ষা নিচ্ছেন, হতেও তো পারে আল্লাহ তাআলা আমার জন্য আরও ভালো কিছু ভেবে রেখেছেন। তবে যাই হয়ে যাক, একবার যখন ওনার সাথে আমার বিয়েটা হয়েই গেছে, তখন যতদিন ওনার সাথে আছি ততদিন ওনার সেবা করেই কাটিয়ে দিব। এতে উনি আমার স্ত্রী হিসেবে মানুক বা না মানুক। নীলা মেয়েটাকে নিয়ে যতটা খারাপ চিন্তা করেছিলাম, মেয়েটা ততটা খারাপ না। উল্টো নীলাই অনেক ভালো মনের মানুষ, একটা ভালো মনের মেয়ে। আজ ও আমার মনের উপর থেকে অনেক বড় একটা বোঝা নামিয়ে দিল। সেই জন্য বিছানায় গাটা এলিয়ে দিতেই শান্তিতে ঘুমিয়ে পড়লাম। ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। সামনে তাকাতে খুব বড় একটা শক খেলাম। চোখের সামনেই অপরিচিত একটা মেয়েকে দাঁড়িয়ে আছে আর আমার হাত ধরে টানছে। বিছানা থেকে এক লাফ দিয়ে উঠে বসলাম। এই, আপনি কি আর আমার রুমে বা কি করছেন এই সময়? অনেকটা অবাক হয়ে কথাটা বললাম। এই আস্তে লাভ দিন, বিছানা থেকে তো পড়ে যাবেন। আমাকে চিনতে পারছেন না? আমি নীলা, যার সাথে আপনার কাল বিয়ে হলো। কি? আপনি মানে তুমি নীলা? হুম। তার মানে এটাই নীলার আসল রূপ, যা এতদিন নীলা ওড়না দিয়ে আমার সামনে থেকে আসলে আর আড়াল করে রাখতো নিজেকে। এই প্রথম নীলার মুখটা দেখলাম, পুরোটা পরের মতো দেখতে। এত সুন্দর কোনো মেয়ে মানুষ হতে পারে বলে আমার মনে হয় না। নীলার চেহারার সৌন্দর্যের কাছে রিয়া তো কিছুই না। সত্যি ওর মতো একটা মেয়ে আমার বউ, ভাবতে নিজের প্রতি অনেক গর্ব হচ্ছে। নীলা যে আমার ক্ষণিকের বউ মাত্র, সেটা আমি ভুলেই গিয়েছিলাম। এক মুহূর্তে রিয়ার কথা ভুলেই নীলার সৌন্দর্যের প্রেমে পড়ে গেলাম। নীলার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। দেখলাম উনি আমার দিকে তাকিয়ে কি যেন চুপ করে ভাবছেন, তাই ওনার হাতটা ধরে ঝাঁকি দিয়ে ডাকলাম, এই যে কি হলো, এভাবে তাকিয়ে কি দেখছেন? নীলাটাকে আমার হুঁশ পেল। না না, কিছু না। তুমি কি সত্যি নীলা, মানে যার সাথে আমার বিয়ে হয়েছে? আসলে এর আগে তো তোমায় কোনোদিন দেখিনি, তাই বুঝতে পারছি না। হুম, আসলেই তো আপনি এর আগে আমায় কোনো দিন দেখেনি, তবে আমার গলার আওয়াজ তো শুনেছেন, সেটা শুনেই বুঝে নিন যে আমি আসল নীলা নাকি নকল। মেয়েটার গলার আওয়াজ কিছুক্ষণ শুনে বুঝতে পারলাম এটাই আসল নীলা।
তবে আসল নীলা যে এতটা সুন্দর দেখতে হবে তা আমি পরিকল্পনাও করতে পারিনি। কি হলো, গলার আওয়াজ শুনেও বিশ্বাস হয়নি? না, হয়েছে বলে আবার বিছানায় শুয়ে পড়তে যাব ঠিক তখনই নীলা আমাকে আটকে দিল। এ কি করছেন? আবার শুয়ে পড়লেন যে? ফজরের আজান দিয়েছে, গোসল করে নামাজ পড়ে তো যান মসজিদে। কি এত সকালে আমি গোসল করব, আবার মসজিদেও যাব নামাজ পড়তে? কখনো না। তাছাড়া আমি ফজরের নামাজ কখনোই পড়ি না। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 5টা বাজে। কখনো পড়েন না তো কি হয়েছে, এখন থেকে পড়বেন। আমি জানি যে আপনার থেকে কোনোদিন স্ত্রীর অধিকার পাবো না, আর চাইলেও আপনি তা দিবেন না। কিন্তু কিন্তু স্ত্রী হিসেবে আপনার কাছে কয়েকটা জিনিস তো চাইতেই পারি, তাই না? এর মধ্যেই আমার একটা চাওয়া হলো আপনি নিয়মিত নামাজ পড়বেন। আর একটা চাওয়া থাক, এটা নামাজ পড়ে আসলেই বলবো। আমি চাই আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ুক। আপনি কি আপনার স্ত্রীর এই চাওয়াটুকু পূরণ করবেন না? ঠিক আছে, আমি গোসল করে নামাজ পড়তে যাচ্ছি। নীলা এমনভাবে কথাটা বলল যে আর না করতে পারলাম না। নীলা ঠিকই তো বলেছে, স্ত্রী হিসাবে আমি তো ওর এই চাওয়াটা একটা অন্তত পূরণ করতেই পারি। টাওয়েলটা হাতে নিয়ে যেই ওয়াশরুমে যাব ঠিক তখনই নীলা বলে উঠল, আপনার হয়তো এত সকালে গোসল করার অভ্যেস নেই, তাই আপনার শরীর যদি পাক থাকে তাহলে গোসল না করলেও চলবে। আপনি বরং অজু করেই নামাজটা পড়ে আসেন। নীলার কথা শুনে অজু করে নামাজটা পড়তে চলে গেলাম। নামাজ পড়ে রুমে এসে দেখি নীলা এখনও জায়নামাজের উপর বসে আছে। নীলা, তোমার নামাজ এখনো শেষ হয়নি? নামাজ শেষ হলে ঘুমিয়ে পড়ো। বাসায় এসে ঘড়িতে দেখলাম সকাল 6টা বাজে। এত সকালে তো আমাদের বাড়িতে কেউ ঘুম থেকে উঠছে না বা উঠবে না। তাই নীলা একা একা জেগে কি করবে, সেই জন্য তার কথাটা বললাম। নামাজ শেষ হয়ে গেছে, তবে কোরআন তেলাওয়াত করাটা এখনো বাকি আছে। মনে হচ্ছে আপনার খুব ঘুম পাচ্ছে। আপনি বরং বিছানায় গিয়ে শুয়ে পড়ুন। নীলার সৌন্দর্যটা যেন আর 10 গুণ বাড়িয়ে দিল ওর মুখের হাসিটা। এমনিতেই নীলাকে পুরোপুরি একটা দেখতে পরীর মতো, তারপরও ওর এইরকম মায়া জড়ানো হাসি আমায় এক প্রকার ওর দিকে আকৃষ্ট করছে। খানিকক্ষণ পরে রিয়ার কথাটা মনে হতেই নিজেকে সামনে নিলাম, বিছানায় এসে শুয়ে পড়লাম। তবে ঘুমাতে পারলাম না, কারণ নীলার এই মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলে আমার কখনোই ঘুম আসবে না। আগে নীলার কোরআন আগে নীলার কোরআন তেলাওয়াতটা ওর ঘরের পাশে গিয়ে শুনতাম, আর এখন তো ও আমার ঘরে বসেই কোরআন তেলাওয়াত করছে। যতক্ষণ নীলা কোরআন তেলাওয়াত করলো ততক্ষণ আমি বিছানায় শুয়ে চোখ বুজে শুনলাম, তারপর ঘুমিয়ে গেলাম। সকাল 8টার দিকে ঘুম থেকে উঠে অফিসে যাব বলে রেডি হচ্ছি, তখনই রিমি এসে বলে গেল আজ মা অফিসে যেতে নিষেধ করেছে। তাই আবার বিছানায় এসে শুয়ে পড়লাম। বিছানায় শুয়ে পড়ার কিছুক্ষণ পরে টের পেলাম কে যেন আমার নাম ধরে ডাকছে। চোখ মেলে তাকিয়ে তো আমি অবাক হয়ে গেলাম। শিহাব, তুই? শিহাবকে এ সময় আমাদের বাড়িতে দেখে খুবই অবাক হলাম। হ্যাঁ আমি। এখানে এত অবাক হওয়ার ও কিছু নেই, আর এভাবে লাফ দিয়ে বিছানা থেকে ওঠারও দরকার নেই। আন্টি আমায় ফোন করে বলল আজ তুই অফিসে আসবি না, তাই তোর বাড়িতেই চলে এলাম। আর হ্যাঁ, আর আর কিছু আমি বলতে পারলাম না। আর শুনলাম তোর নাকি কাল বিয়ে হয়ে গেছে। তার মানে মা শিহাবকে বলে দিয়েছে আমার বিয়ের ব্যাপারে? মা মা কি তোকে সব বলে দিয়েছে সত্যিটা? একটু আগে আমাকে ফোন করে জানালো। বুঝলাম। আর তুই কাকে কাকে জানিয়েছিস? ভয়ে আমার বুক কাঁপছে। এখনো কাউকে জানাইনি, বাট একটু পরেই জানাবো। শিহাব কাউকে জানেনি শুনে হাঁপ ছেড়ে বাঁচলাম। একটু পর জানাবি মানে? প্লিজ ভাই, কাউকে কিছু জানাস না। আমি কোন পরিস্থিতির মধ্যে পড়ে বিয়েটা করেছি মা নিশ্চয় তোকে বলেছে। তাছাড়া আমি রিয়াকে ভালোবাসি। কয়েকদিন পর নীলাকে ডিভোর্স দিয়ে আমি রিয়াকে বিয়ে করব। না কিছু না। আচ্ছা এখন এসব কথা বাদ দে তো, যা ফ্রেশ হয়ে আয়, সবাই একসাথে নাস্তা করব। তোকে ছাড়া তো কেউ আমায় নাস্তা দিবে না। ওকে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে পড়লাম, তখন শিহাব আবার আমাকে বলতে শুরু করলো। ভাই বলতে হবে, বউয়ের মতো একটা বউ পেয়েছিস। আমি বাড়িতে এসে কত করে ভাবির মুখটা দেখতে চাইলাম, কিন্তু উনি দেখালোই না। আসলে নীলা অনেক পর্দা করে চলে ভাই, সেই জন্যই হয়তো তোকে মুখটা দেখায়নি। তোর কথা কি বলবো, আমি এই বাড়িতে এতগুলো দিন ধরে ওর সাথে ছিলাম, তবুও ও আমাকে একদিনও মুখটা দেখায়নি। কাল রাতে বিয়ে হওয়ার পর প্রথম মুখটা দেখতে পেয়েছি। তা ভাবির চেহারাটা কেমন তোর মুখ থেকেই শুনি, বাস্তবে তো দেখতে পাবো বলে মনে হয় না। দেখতে পুরোটা পরীর মতো। এক- এরকম সুন্দর মেয়ে আমি আমার জীবনে এইমাত্র একটা দেখলাম। রিয়ার থেকেও সুন্দর? অনেক।
নীলার কথা ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে পড়েছিলাম, তাই ভুলে সত্যিটা মুখ ফসকে বেরিয়ে গেছে। যখনই বুঝলাম আমি কি বলেছি ঠিক তখনই, না মানে রিয়ার থেকে একটু কম সুন্দর, আমতা আমতা করে কথাটা বললাম। থাক, হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। যা বোঝার আমি বুঝে গেছি। এখন নিচে চল, তোর বউ আবার তোর জন্য কখন থেকে ওয়েট করছে। শিহাবকে নিয়ে ডাইনিং টেবিলের পাশে চলে আসলাম। ডাইনিং টেবিলের সামনে গিয়ে দেখি মা, রিমি, রায়হান ওরা খাবার খাচ্ছে। পাশে বসে আছে নীলা। নীলাও আমার মায়ের পাশে দাঁড়িয়ে আছে। আমাকে ডাইনিং টেবিলের সামনে আসতে দেখে নীলা মার কাছ থেকে আমার কাছে এসে একটি চেয়ার এগিয়ে দিলেন বসার জন্য। নীলার এরকম কর্মকাণ্ডে অনেকটাই অবাক হলাম, কারণ সে যে মেয়ে কাল সকালেও আমার খাবারের সময় 10 হাত দূরে থাকতো, সে মেয়ে আজ আমার এত কাছাকাছি দাঁড়িয়ে আছে। কি না বলে আমি তো সেই চেয়ারটায় কিছু না বলে সেই চেয়ারটায় বসে পড়লাম, আর শিহাব আরেকটা চেয়ার নিয়ে বসে পড়লো। নীলা সবাইকে খাবার দিচ্ছে, শুধু শিহাবকে বাদে। আমি খাবার খাওয়ার খুব মনোযোগী ছিলাম, যার জন্য নীলা যে শিহাবকে খাবার দিচ্ছিল না সেটা আমি খেয়ালই করিনি। হঠাৎ শিহাবের গলার আওয়াজ শুনে ওর দিকে তাকালাম। কি ব্যাপার আন্টি? ভাবে কি আমায় খাবার দেবে না নাকি? সেই কখন থেকে খাবার প্লেট নিয়ে বসে আছি। এ ব্যাপারে আমাকে কিছু বলে লাভ নেই, কারণ নীলা আমায় আগেই বলে দিয়েছে রিয়াদের অনুমতি ছাড়া কাউকে খাবার দিতে পারবে না, মানে কোনো পরপুরুষকে, বুঝলি? ও আচ্ছা, বুঝেছি। আমি তো ভুলেই গিয়েছিলাম আমার ভাবিটা আবার অনেক স্বামী ভক্ত। সে তো রিয়াদের অনুমতি ছাড়া আমায় খাবার দিবেই না। কিরে রিয়াদ, তুই দেখি এখনো ভাবিকে আমায় খাবার দিতে বলছিস না। আমাকে কি আজ না খাইয়ে রাখবি নাকি? আসলে দোস্ত, নীলার প্রতিটা কাজে আমি খুব অবাক হচ্ছি ওর উপরে। এরকম মেয়েও যে এই যুগে আছে, তার স্বামীর অনুমতি ছাড়া কাউকে খাবারও বেড়ে দেয় না, এটা আমি ভাবতেই পারিনি। এটা ভাবতে কেমন যেন লাগছে। শিহাব কথাটা বলার পর রিমিয়ার মা ও অনেকবার নীলাকে বলল খাবারটা বেড়ে দিতে, কিন্তু নীলা কারো কোনো কথা না শুনে চুপচাপ করে আমার পাশে দাঁড়িয়ে রইল। তাই আমি কোনো উপায় না পেয়ে খাবারটা দিতে বললাম। তারপর গিয়ে নীলা শিহাবকে খাবারটা দিয়ে দিল। খাবার খাওয়া শেষ করে যে যার রুমে চলে গেলাম। আমিও শিহাবকে বিদায় দিয়ে রুমে চলে আসলাম। দুপুরের দিকে লাঞ্চ করে বেলকনিতে বসে আছি, ঠিক তখনই আমার মোবাইলে একটা কল আসলো। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি আরিফ, আমার বন্ধু ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করলাম। আরিফ আমার আরেক বন্ধু। হ্যালো, কেমন আছিস দোস্ত? হ্যাঁ, ভালো আছি, সাথে অনেক রেগেও আছি। রেগে আছিস কেন? তোর কি আবার মিনার সাথে ঝগড়া লেগেছে নাকি? আরিফের গার্লফ্রেন্ডের নাম মিনা। শিহাব কি আরিফের কাছে সব সত্যিটা বলে দিল নাকি? এসব চিন্তা করছি। না, আমার কারোর সাথে ঝগড়া হয়নি, তবে এখন হবে তার সাথে। তুই যে বিয়ে করছিস সেটা আমায় জানাসনি কেন? যা ভেবেছিলাম তাই, শিহাব সব কিছু ওকে বলে দিয়েছে। যখন ও সব কিছু জেনে গেছে তখন আর কিছু লুকিয়ে লাভ নেই, তাই ওকে বলতে লাগলাম। আসলে দোস্ত, সব কিছু হঠাৎ করেই হয়ে গেল রে। তোদের যে বিয়ের ব্যাপারে বলবো সেটাও সময় পাইনি। চুপ কর, আমাকে এত মিথ্যা বলে বোঝাতে হবে না। তুই আজ আমাদের বাড়ির পাশে যে রেস্টুরেন্টটা আছে সেখানে দেখা কর রিয়া ভাবিকে সাথে নিয়ে। যাক, আরিফ এখনো জানে না যে আমি রিয়াকে বিয়ে করিনি। দোস্ত, আজ তো আমার অনেক কাজ আছে, তোর সাথে আমি কাল দেখা করি, প্লিজ কিছু মনে করিস না। ঠিক আছে। আরিফের ফোনটা রেখেই সাথে সাথে শিহাবকে ফোন দিলাম। আমি আগে বুঝতে পেরেছিলাম শিহাব নিশ্চয়ই আরিফের সাথে পেস লাগিয়েছে। একবার রিং হতেই শিহাব ফোনটা তুলল। কিরে হারামি, তোকে নিয়ে আজ এত করে বললাম যে তুই কাউকে আমার বিয়ের ব্যাপারটা বলিস না, তুই তবুও আরিফকে বিয়ের কথাটা বলে দিয়েছিস কেন? জানিস এখনো কতটা রেগে আছে আমার উপরে? তোর বাড়ি থেকে বের হওয়ার পরে আরিফের সাথে দেখা হয়, তখন ওই মুখ ফসকে কথাটা বলে ফেলেছি। আর কাকে কাকে মুখ ফুসকে এই কথাটা বলেছিস সত্যি করে বলতো? দোস্ত, এখনো আমার সামনে কেউ আসেনি তো, তাই আরিফকে ছাড়া আর কাউকে বলতে পারিনি। আমি কিছু বলতে ইচ্ছা করছে, তবুও নিজেকে সামনে নিলাম। গুড। আর আর কাউকে কিছু বলিস না। ইনফ্যাক্ট আমি না বলা পর্যন্ত আজ থেকে তুই বাড়ি থেকেও বের হবি না, ঠিক আছে? হুম। শিহাব ফোনটা রেখে দিল। এত ঠোঁটপাটলা ছেলে যে আমি আমার জীবনে কোনোদিনও দেখি। ভাগ্যিস রিয়ার সাথে শিহাবের দেখা হয়নি, না হলে ও তো রিয়াকে 100% আমাকে ভুল বোঝাতো। আর দেরি করে চলবে না, রিয়ার সাথে দেখা করে এখনই আমাকে সব কিছু সত্যিটা বলে দিতে হবে, না হলে শিহাব কখন রিয়াকে কথাটা বলে প্যাঁচ লাগিয়ে দেয় বলাই যায় না।
ওয়াশরুমে গিয়ে রেডি হয়ে নিলাম রিয়ার সাথে দেখা করতে যাওয়ার জন্য। কোথায় যাচ্ছেন? মায়ের পাটা আজ খুব ব্যথা করছিল, তাই পাটা মালিশ করে দিলাম। পা মালিশ করে রুমে চলে এলাম। রুমে এসে দেখি উনি শার্ট প্যান্ট পরে কোথায় যেন বের হচ্ছেন। মা আজ বলল উনি নাকি আজ অফিসে যাবেন না। তাহলে এখন শার্ট প্যান্ট পরে কোথায় যাচ্ছেন উনি? রিয়ার সাথে দেখা করতে যাচ্ছি, আমার গার্লফ্রেন্ড। কথাটা শোনা মাত্রই বুকের বাঁ পাশটা একটু ব্যথা অনুভব করলাম। নিজের স্বামীর মুখে গার্লফ্রেন্ডের কথা শুনে কিছুটা কষ্ট পেলাম। ও, রুম থেকে বেড়ে যেতে নিলাম। কখন বাড়ি ফিরবেন? ঠিক তখন। আর হ্যাঁ, রিয়ার সাথে তোমার আজ কথা বলতে হতে পারে। আমি যেমনটা বলবো তো তুমি ঠিক তেমনটাই ওকে বলবে বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। কেন যেন চোখের কোণে পানি চলে এলো। খুব কষ্টে কান্নাটা থামালাম। সোজা রিয়ার বাড়িতে চলে আসলাম। কলিং বেল একবার বাজাতে রিয়া দরজাটা খুলে দিল। রিয়াকে দেখে মনে হচ্ছে ও আমাকে এই সময় এখানে আশা করেনি। রিয়ার মুখ স্পষ্ট কিছু একটা ভয় ছাপ দেখতে পাচ্ছি। রিয়াদ, তুমি এই সময় আমাদের বাড়িতে? কিছুটা প্রয়োজনীয় কথা ছিল তোমার সাথে, তাই চলে এলাম। রিয়ার বাড়িতে ঢুকতে ঢুকতে কথাটা বলতাম। ও, তাহলে একবার ফোন তো করে আসতে পারতে। রিয়ার বাড়িতে ঢুকে ওর মা বাবা আর বোনকে কাউকে দেখতে পেলাম না। ভাবলাম তোমাকে একটা সারপ্রাইজ দেব। আচ্ছা, একটা কথা বলো তো, তমা আন্টি কাউকে তো বাড়িতে দেখতে পাচ্ছি না। ওনারা কি কোথাও গিয়েছে নাকি? তমা ওর ছোট বোন। না, মা আর তোমা কয়েকদিনের জন্য বাড়িতে গেছে। বারবার বেডরুমের দিকে তাকাচ্ছি আর ভয় পাচ্ছি। তাহলে তো তুমি বাড়িতে একাই, ভালোই হলো। তোমার সাথে আজ একান্ত মনে মন খুলে কথা বলতে পারবো। কিছু বলতে যাব তখনই হাসান আমার বেডরুম থেকে বেরিয়ে এলো। এতক্ষণ যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। এখন রিয়াদকে কি বলবো? রিয়াকে একটা কথা জিজ্ঞেস করলাম, ও সেটার উত্তর না দিয়ে বেডরুমের দিকে তাকিয়ে আছে। সেই জন্য আমিও ওর মতো করে বেডরুমের দিকে তাকালাম। বেডরুমের দিকে তাকিয়ে দিয়ে আমি একটা জিনিস খেয়াল করলাম। যা দেখলাম তা দেখা মাত্র মাথাটা গরম হয়ে গেল। একটা ছেলে রিয়ার বেডরুমে থেকে বের হচ্ছে, শার্টের বোতাম লাগাতে লাগাতে। এটাই সেই ছেলে যার সাথে রিয়া ওই দিন রেস্টুরেন্টে হেসে হেসে কথা বলছিল। ছেলেটা আমাকে দেখা মাত্র রিয়ার বাড়ি থেকে দৌড়ে পালিয়ে গেল। আমি সোফায় বসেছিলাম। ছেলেটার এই কাহিনী দেখে সোফা থেকে উঠে দাঁড়ালাম। রিয়া, এটা কি ছিল? এই ছেলেটা তোমার বেডরুমে কি করছিল? আর আমাকে দেখে এভাবে পালালো বা কেন? কথা খুব জোরে রেগে বললাম রিয়াকে। আসলে আজ ওর সাথে আমার একটা শুটিংয়ে কাজ ছিল, সেজন্য ও আমার বাসায় আসে। বাসায় আসার কিছুক্ষণ পরে ও ও অসুস্থ হয়ে যায়। তাই আমি কোনো উপায় না পেয়ে ওকে আমার বেডরুমে গিয়ে বিশ্রাম নিতে বলেছি। ও হয়তো তোমাকে দেখে ভয় পেয়েছে, তাই পালিয়েছে। তাই বলে খালি বাড়িতে তোমরা দুজনে? ছি ছি ছি। রিয়াদ, তুমি কি আমায় সন্দেহ করতেছো? জানি তো তুমি আমায় একটু ভালোবাসো না, সেজন্যই তো সব সময় আমায় সন্দেহ করো। আরে বাবা, আমি কি একবারে বলেছি যে আমি তোমাকে সন্দেহ করি? আমি শুধুমাত্র এই ছেলেটার ব্যাপারে একটু জানতে চাইলাম। ওকে, আর কোনোদিনও কাউকে নিয়ে তোমাকে কোনো প্রশ্নই করব না, হয়েছে এখন? হয়েছে। আচ্ছা, তুমি না বললে কি বলবে সেটা বলে ফেলো। ও হ্যাঁ রিয়া, তোমাকে একটা সত্যি কথা বলার ছিল। কথাটা শুনে তুমি প্লিজ রাগ করবে না। কি কথা বলো? আমি রাগ করব না? রাগ করলে কি আমার চলবে? তাহলে সপ্তাহে সপ্তাহে নতুন গিফট কে দিবে? আমার না কালকে নীলার সাথে বিয়ে হয়েছে। চোখ বুজে সত্যি কথাটা আমি বলে দিলাম। কি? তোমার বিয়ে হয়ে গেছে? তুমি আমায় না বিয়ে করে অন্য আরেকটা মেয়েকে বিয়ে করে ফেলেছ? তুমি কি ভেবেছ তুমি অন্য কাউকে বিয়ে করে নিলেই আমার হাত থেকে বেঁচে যাবে? সেটা কখনোই হবে না। আমি এক্ষুনি তোমার নামে পুলিশে কমপ্লেন্ট করব। রিয়ার থেকে নিজের হাতটা ছাড়িয়ে চলে যেতে নিলাম। ঠিক তখনই রিয়া তো আবার আমার হাতটা চেপে ধরলো। কথাটা বলল, রিয়া তুমি আমার পুরো কথাটা তো আগে শুনবে। আমি কোন পরিস্থিতিতে পড়ে বিয়েটা করেছি সেটা না শুনে রাগ করলে চলবে বলো? তুমি আগে আমার
আমার পাশে বসো, তারপর তোমাকে আমি সব কিছু খুলে বলছি। না, আমি অন্য কারোর স্বামীর সাথে পাশাপাশি বসে কথা বলতে পারবো না। ঠিক আছে, পাশে বসতে হবে না, তুমি বরং দূরেই বসো, তবু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। ওকে। রিয়াদের থেকে কিছুটা দূরে সরে বসলাম। তারপর আমি রিয়াকে সব কিছু খুলে বললাম। আমি চাইলে কথাটা তোমার কাছ থেকে লুকাতে পারতাম, কিন্তু আমি চাই না তোমাকে ধোকা দিতে, তাই সত্যিটা বলে দিলাম। তুমি বিশ্বাস করো, ওই মেয়েকে আমি ইচ্ছে করে বিয়ে করিনি। পরিস্থিতিটাই এমন হয়েছিল যে আমাকে বিয়েটা করতেই হলো। তাছাড়া মা যেভাবে আমায় জোর করেছিল, বিয়েটা না করে আমি থাকতে পারলাম না। এত কিছু শোনার পর এখন পুরোটা তোমারই হাতে, তুমি আমাকে বিশ্বাস করবে কি না সেটা তোমার ব্যাপার। তোমাকে বিশ্বাস করলাম, কিন্তু তোমার আর ওই মেয়েটার তো বিয়ে হয়ে গেছে, তাই না? এখন তোমাদের স্বামী স্ত্রীর মাঝখানে আমি কি করে আসি? কাল রাতেই তো তোমাদের বাসর হলো। কে বললো আমরা স্বামী স্ত্রী? আমরা তো শুধুমাত্র একটা বিপদে পড়ে বিয়েটা করেছি। কয়েকদিন পরে আমি নীলাকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব। আর কাল আমাদের বাসরাতটাও কিছুই হয়নি। চাইলে তুমি নীলাকে জিজ্ঞেস করতে পারো। ওয়েট, আমি এখন নীলাকে ফোন দিচ্ছি। পকেট থেকে ফোনটা বের করে নীলাকে ফোন দিলাম। রান্নাঘরে কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে রুমে শুয়ে আছি। তখনই রুমে রেড লাইন ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করলাম। হ্যালো। হ্যালো নীলা, জি বলুন। আমার তোমার বিয়ের ব্যাপারটা নিয়ে রিয়া অনেক বেশি রাগারাগি করছে। তুমি একটু রিয়াকে বলে দাও তো আমরা বিয়েটা ইচ্ছা করে করিনি, আর কালকে রাতে আমাদের বাসরও হয়নি। এই নাও। রিয়া নীলার সাথে কথা বলল। রিয়ার হাত থেকে আমার মোবাইলটা নিয়ে নিলাম। হ্যালো আপু, উনি যা বলছেন সবটাই সত্যি কথা। উনি আমায় ইচ্ছে করে বিয়েটা করেননি, আমায় বাঁচানোর জন্য বিয়েটা করেছেন। তাছাড়া আপনি চিন্তা করবেন না, উনি খুব তাড়াতাড়ি আমাকে ডিভোর্স দিয়ে আপনাকে বিয়ে করে নেবেন। প্লিজ আপনি ওনার সাথে রাগ করে থাকবেন না, ওনাকে আপন করে নিন। কথাগুলো এক নাগাড়ি বলেই ফোনটা কেটে দিলাম। খুব কান্না পাচ্ছে যে, সেজন্য। এমনিতেই সকাল থেকেই কান্নাটা কোনো রকমে চেপে রেখেছিলাম। আর এখন নিজের স্বামীর গার্লফ্রেন্ডকে বলতে হলো উনি যাতে আমার স্বামীকে আপন করে নেন। এর মানে আমি নিজেই আমার স্বামীকে অন্য আরেকটা মেয়ের হাতে তুলে দিলাম। একটা মেয়ের কাছে এর চেয়ে বেশি কষ্ট আর কিছুই হতে পারে না। নিজেকে আর সামলে রাখতে পারলাম না। রুমের দরজাটা লক করে খুব জোরে জোরে কাঁদতে লাগলাম। কিছুক্ষণ এভাবে কান্না করার পর খেয়াল করলাম কে যেন রুমের দরজায় নক করছে। চোখের পানিগুলো মুছে দরজাটা খুলে দিলাম। দেখলাম দরজার বাইরে মা দাঁড়িয়ে আছেন। মা আমার হাতটা ধরে রুমে এসে দরজাটা আবার লক করে দিল। এদিকে নিজের কানে তো শুনলে আমি নীলাকে ইচ্ছা করে বিয়ে করিনি, আর মেয়েটাও আমাকে ইচ্ছা করে বিয়ে করেনি। শুনলাম, কিন্তু বিয়েটা তো করেছো। বিয়েটা কেন করেছি সেটা নীলার মুখ থেকেই শুনলে তো। তাছাড়া নীলা কয়েকদিন পরে তো আমাকে ডিভোর্স দিয়ে দেবে, তখন তুমি আর আমি বিয়ে করে নেব, বুঝলে? যখন এখন প্লিজ মুখটা গোমড়া করে থেকো না, একটু হাসো প্লিজ। মুখ গোমড়া করে চুপ করে বসে রইলাম। কোনো কথা না বলে এখনো মুখ গোমড়া করে বসে আছি। তবে ওর মুডটা কি করে ভালো করতে হয় তা আমার খুব ভালো করেই জানা আছে। আচ্ছা রিয়া, ওই দিন খেয়াল করলাম গাড়ির শোরুমে তুমি সাদা মার্সিডিজটার দিকে অনেকক্ষণ তাকিয়েছিলে। তোমার কি মার্সিডিজটা পছন্দ হয়েছে? কেন? না, ভাবছিলাম আজ তোমাকে ওই গাড়িটা গিফট করলে কেমন হয়। আমার কথা শুনে মুহূর্তে মুখে হাসি ফুটে উঠল রিয়ার। আমি তো এতক্ষণ এই কথাটা শোনার জন্য অপেক্ষা করতেছিলাম। তবে সে যে আমাকে এতদিন দামি একটা গাড়ি গিফট করবে সেটা আমি কখনোই কল্পনা করিনি। এই কথাগুলো মনে মনে ভাবলো রিয়া। কি, তুমি আমায় ওই মার্সিডিজটা গিফট করবে? সত্যি? সত্যি। লাভ ইউ বাবু, তুমি না অনেক ভালো। কথাটা বলে রিয়া আমাকে অনেক করেই জড়িয়ে ধরলো। আজ রিয়াকে আর বাধা দিলাম না, কারণ আজ ও যা রেগে আছে, এখন জড়িয়ে ধরতে না দিই তাহলে যদি আবার রাগ করে, এই ভেবে আমি ওকে জড়িয়ে ধরতে দিলাম। গাড়িটা কখন কিনে দিবে? তুমি যদি বলো এখনই কিনে দিচ্ছি, তোমাকে সাথে নিয়ে গিয়ে। ওকে, তুমি এখানে একটু বসো, আমি এক্ষুনি গোসল করে রেডি হয়ে আসতেছি।
ঠিক আছে। কিছুক্ষণ পর রিয়া রেডি হয়ে চলে এলো। তারপর ওকে নিয়ে গাড়ি কেনার জন্য বেরিয়ে পড়লাম। রাতে দুজনে একসাথে ডিনারটা সেরে আমি বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে রাত 2টা বেজে গেল। বাড়ির কলিং বেলটা কয়েকবার বাজালাম, কিন্তু কেউ দরজাটা খুলল না। হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে। তাই পকেটে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে ভেতরে ঢুকে দরজাটা খুলতে যাব, ঠিক তখনই নীলা এসে দরজাটা খুলে দিল। নীলা, তুমি এখনো ঘুমাওনি? নীলার চোখে স্পষ্ট ঘুমের ছাপ দেখতে পেলাম আমি। না, আপনার জন্য ডাইনিং টেবিলে অপেক্ষা করছিলাম। ডাইনিং টেবিলে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পেরেছি বুঝতে পারবো না। সেজন্যই দরজাটা খুলতে লেট হয়ে গেছে, সরি। আমি আরে কোনো ব্যাপার না। বাড়িতে ঢুকে রুমে চলে আসলাম। আমার পিছু পিছু নীলাও আমার রুমে চলে আসলো। আপনি কাপড়টা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিন, আমি ততক্ষণে আপনার খাবার বাড়ছি। খাবার বাড়ার কোনো দরকার নেই, আমি রিয়ার সাথে বাইরে থেকে খেয়ে এসেছি। ও আচ্ছা, তাহলে আপনি চেঞ্জ করে শুয়ে পড়ুন। তুমি খেয়েছো? না, আপনার সাথে খাবো বলে মারিমের সাথে খাইনি। তো এখন খেয়ে আসো। থাক, লাগবে না, আপনি ঘুমিয়ে পড়ুন। লাগবে না মানে? তুমি কি সারা রাত না খেয়ে ঘুমাবে নাকি? এক্ষুনি আমার সাথে ডাইনিং টেবিলে চলো খাবার খেতে। নীলাকে জোর করে ধরে ডাইনিং টেবিলে নিয়ে আসলাম খাবার খাওয়ার জন্য, কিন্তু ও একা খাবে না বলে মনে হচ্ছে। তাই বাধ্য হয়ে আবার আমাকে নীলার সাথে ডিনার করতে হলো। সকালবেলা আরিফের সাথে দেখা করে একবারই অফিসে চলে যাব, সেই জন্য সকালবেলা উঠে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে বাড়িতে থেকে বেরোতে যাব, ঠিক তখনই দেখলাম শিহাব আমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে। শিহাব, তুই এখানে এই সময়? শুনলাম তুই নাকি আজ আরিফের সাথে দেখা করতে যাবি, তাই ভাবলাম দুজন একসাথে আরিফের সাথে দেখা করে অফিসে চলে যাব। ভালো করেছিস, তাহলে চল বেরিয়ে পড়ি। চল। শিহাব আর আমি দুজনে বাড়ি থেকে বেরোতে যাব, ঠিক তখনই মা আবার আমাকে ডাক দিল। রিয়াদ, তোরা দুজন কোথায় যাচ্ছিস? মা, আমরা অফিসের দিকে যাচ্ছি। মার দিকে তাকিয়ে কথাটা বললাম। শিহাব আমার কথা থামিয়ে বলতে শুরু করলো। এরিয়া, তুই মিথ্যা কথা বলছিস কেন আন্টিকে? আন্টি, আমরা দুজন আরিফের সাথে দেখা করতে যাচ্ছি। এতদিন পর আরিফের সাথে দেখা করতে যাচ্ছি, কোনো দরকারি কাজ আছে নাকি? শিহাবকে ইশারায় চুপ থাকতে বলেছি, কারণ শিহাব যদি একবার মাকে সত্যিটা বলে দেয় তাহলে বড় একটা সমস্যায় পড়ব, কিন্তু শিহাবকে থামাতে চেয়েও পারছি না। আরিফ রিয়াদ আর নতুন ভাবিকে দেখতে চেয়েছে, তাই আমরা আরিফের সাথে দেখা করতে যাচ্ছি। ও আচ্ছা, তাহলে রিয়াদ তুই একা কেন যাচ্ছিস? নীলাকেও তোর সাথে নিয়ে যা। আরিফ তো তোর বউকে দেখবে বলেই তোদের দেখা করতে বলেছে। এতক্ষণ যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। শিহাবের দিকে রাগী দৃষ্টিতে তাকালাম। ও এখন ভদ্রলোকের মতো চুপ করে দাঁড়িয়ে আছে, ভেজাল বাঁধিয়ে। এখন তো আর কিছু করার নেই। মা যখন বলেছে একবার, তখন নীলাকে সাথে নিয়ে যেতেই হবে। মার কথা মতো নীলাকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম। নীলা বোরকা পরেছে, হাতে হাত মোজা আর পায়ে পা মোজাও পরেছে। এসবের মধ্যে রিয়াকে নিয়ে পড়লাম আরেক চিন্তায়। রিয়া কি নীলাকে সহ্য করতে পারবে? এটা কি না আমার সন্দেহ হচ্ছে। রিয়ার কাছে গিয়ে সন্দেহটা যেন দূর করলাম। রিয়া নীলাকে প্রথম দেখে কিছুটা রাগ করেছিল, পরে আমি ঠান্ডা মাথায় ওকে বোঝানোর পর ও বুঝতে পেরেছে বিষয়টা। রিয়া, আমি, নীলা, শিহাব আমরা চারজনেই বেরিয়ে পড়লাম। রিয়া আর আমি একসাথে সামনের সিটে বসে আছি, নীলার আরে পিছনের সিটে। রেস্টুরেন্টের সামনে চলে আসলাম। গাড়িটা পার্ক করে রেস্টুরেন্টের ভেতরে যেতেই আরিফকে দেখতে পেলাম। ওর সাথে আমার পুরোনো দিনেও কিছু বন্ধুরাও আছে। আমরা চারজনে চারটে চেয়ার টেনে বসে পড়লাম। নীলা রিয়া দুইজনে আমার দুই পাশে, আর আমি মাঝখানে। রিয়াদ, শেষ পর্যন্ত রিয়াকে বিয়েটা করে ফেললি, সেটাও আমাদের না জানিয়ে। কাজটা কিন্তু একদম ঠিক করিসনি। শিহাবের মুখে তোর বিয়ের কথাটা শুনে অনেক কষ্ট পেয়েছিলাম। ভাইয়া প্লিজ কষ্ট পাবেন না। আসলে আমাদের বিয়েটা এত তাড়াহুড়ো করে হয়ে গেল যে কাউকে ইনভাইট করার সময়টুকু পাইনি। বুঝেছি। আচ্ছা রিয়াদ, তোর পাশের বোরকা পরা মেয়েটা কে রে? আমার বলার আগে রিয়া বলে উঠল, ওই মেয়েটা হচ্ছে রিয়াদের বাড়ির কাজের মেয়ে। মেয়েটাকে রিয়াদ রাস্তা থেকে তুলে এনে ওর বাসায় আশ্রয় দিয়েছে।
রিয়ার কথাগুলো খুব মন দিয়ে শুনলাম। এই মেয়েটা এত নির্লজ্জ কেন বুঝি না। অন্যের স্বামীকে নিজের স্বামী বলে চালিয়ে দিচ্ছে। আজ ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে সবার সামনে। আজ এমন অপমান করব যে ও সারা জীবনেও বলতে পারবে না। আরিফ দোস্ত, তুই পুরো কথাটা বলতে পারলাম না। তার আগে নীলা বলতে শুরু করলো। ওয়েট ওয়েট আপু, আপনি শুধু শুধু মিথ্যে কথা কেন বলছেন? আপনি তো ওনার বউ না, ওনার বউ তো আমি। তাছাড়া আমি ওনার বাড়ির কাজের মেয়ে হতে যাব কেন, যেখানে কিনা আমি এই বাড়ির বউ? যদি আপনি আমাদের বাড়ির কাজের মেয়ে হতে চান সেটা অন্য ব্যাপার। কই, কফি অর্ডার করে সেটাই খাচ্ছিলাম। হঠাৎ নীলার এমন কথা শুনে এতটাই অবাক হলাম যে কফির মগটা হাত থেকে পড়ে গেল। সবার দিকে তাকালাম। আমার মতো সবাই অবাক দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে ওরা নীলার কথাটা অনেক অবাক হচ্ছে। রিয়া, আমি রিয়ার দিকে অবধি তাকাতে পারছি না। ও যে পরিমাণে রেগে আছে সেই জন্য। আল্লাহ জানে আজ রিয়া আমার কি অবস্থাটা করবে। এসব ভাবছি ঠিকই তখনই আরিফ বলে উঠল। রিয়ার দোস্ত, মেয়েটার কথাগুলো কি সত্যি? তুই রিয়াকে বিয়ে না করে এই মেয়েকে বিয়ে করেছিস? আমি ভাবতেও পারিনি নীলার মতো সহজ সরল একটা মেয়ে এরকম ভাবে রিয়াকে লজ্জায় ফেলবে। তবে ও যা করেছে তাতে আমি অনেক খুশি হয়েছি। এই সুযোগে আমিও রিয়াকে কিছুটা সাহায্য করতে পারবো। রিয়াদ কিছু বলতে যাবে তার আগে আমি আরিফকে বলতে শুরু করলাম। আরে দোস্ত, রিয়াদ কি বলবে? রিয়াদ তো রিয়ার ভয়ে তোকে সত্যি কথাটা বলতে পারছে না। সত্যি ঘটনাটা আমার থেকে শোন। রিয়াদ রিয়াকে নয়, নীলাকে বিয়ে করেছে, এটাই সত্যি। রিয়াদের মা তো রিয়াকে দু চোখেও দেখতে পারে না। তাহলে ওদের বিয়েটা হবে কি করে? তাছাড়া এরকম একটা ছোট কাপড় পরা মডেলকে সবাই শুধু দেখতেই ভালোবাসে, কেউ নিজের বাড়ির বউ করতে চায় না। নীলার কথা শুনে রিয়ার এমনিতেই রেগে আছে। তারপরও শিহাবের এরকম কথা শুনে রিয়া রাগ করে রেস্টুরেন্ট থেকে চলেই গেল। তবু আমি সত্যি কথাটা একবার রিয়ার মুখ থেকেই শুনতে চাই। রিয়াদ, সত্যিটা কি আমায় বলো। আসলে দোস্ত, আমার না এখন শরীরটা ভালো লাগছে না। আমি তোর সাথে পরে আরেকদিন কথা বলবো বাই। বলি সেখান থেকে নীলার হাত ধরে সোজা অফিসে না গিয়ে বাড়িতে চলে আসলাম। রেস্টুরেন্ট থেকে আসার সময় আরিফ, শিহাব আমাকে অনেকবার ডেকেছিল, কিন্তু আমি ওদের কোনো কথা না শুনে চুপচাপ বেরিয়ে এসেছি। বাড়িতে এসে নীলার হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে আসলাম। তারপর রুমের দরজাটা আটকালাম। তারপর নীলার দুই হাত ধরে দেয়ালের সাথে চেপে ধরলাম। নীলার উপর আমি এতটাই রেগে আছি যে আমি এই মুহূর্তে কি করছি তা বুঝতেই পারছি না। আজ তুমি এটা কি করলে রেস্টুরেন্টের সবার সামনে? কথাটা অনেক জোরেই বললাম। কই, কিছু বলিনি তো। উনি অনেক জোরে আমায় ধমক দিয়ে কথাটা বললেন। এত জোরে ধমক আমায় কোনো দিন কেউ দেয়নি, তাই অনেকটাই ভয় পেয়েছি। কিছু বলনি? তাহলে রেস্টুরেন্টে ওটা কি ছিল? তুমি সবার সামনে কেন বললে রিয়া আমার বউ না? আমার বউ হচ্ছে তুমি। হাতটা আরো জোরে চেপে ধরলাম। ওইটা তো আমি সত্যি সত্যি বলেছি। আমি তো আপনার বউ হই, তাই না? উনি আমার হাতটা আরো জোরে চেপে ধরলেন। খুব ব্যথা পাচ্ছি, তবে ভয়ের কারণেই ওনাকে কিচ্ছু বলতে পারছি না। কিসের বউ তুমি আমার? আমি কি তোমার ইচ্ছে করে বিয়ে করেছি নাকি যে তুমি আমার বউ হবে? তোমার কি কোনো যোগ্যতা আছে আমার বউ হওয়ার? আমি শুধু রিয়াকে ভালোবাসি, আর বউ হিসেবে যদি কাউকে মানতে হয় তাহলে আমি রিয়াকেই বউ হিসেবে মানি। আপনি আমাকে বউ হিসেবে মানেন বা নাই মানেন, কিন্তু আমি তো আপনাকে স্বামী হিসেবে মানি। তাই আপনার যেটাতে ক্ষতি হবে সেটা আমি কখন হতে দিব না। রিয়া মেয়েটা আপনার জন্য পারফেক্ট নয়। ও শুধুমাত্র আপনার ক্ষতি করার জন্য এখনও আপনার পেছনে পড়ে আছে, যা আমি বেঁচে থাকতে কোনো দিন হতে দিব না। সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আপনার সাথে রিয়ার বিয়েটা হতে দিব না। তার জন্য যদি সারা জীবন আপনার অবহেলা পেতে হয়, তাতেও আমি রাজি। এমনিতে রেস্টুরেন্টের ঘটনার জন্য মাথাটা অনেক গরম হয়ে আছে, আর এখন নীলার এরকম কথা শুনে মাথাটা আরও গরম হয়ে গেল। নিজেকে চেষ্টা করেও সামলাতে পারলাম না। খুব জোরে নীলার গালে একটা চড় বসিয়ে দিলাম। ভুলটা তো তোমার না, আসলে সব ভুলটা হয়েছে আমার। কেন আমি যে তোমাকে রাস্তা থেকে তুলে এনে সাহায্য করতে গেলাম আল্লাহই জানেন। আর বড় একটা, সবচেয়ে বড় ভুল ছিল তোমাকে বাঁচানোর জন্য বিয়েটা করা। আমি যদি আগে জানতাম তোমার মতো একটা রাস্তার মেয়ে আমার বউ হবে, সেটা সুযোগ নেবে, তাহলে বিশ্বাস করো কোনোদিন আমি তোমাকে বাড়িতে এনে আশ্রয় দিতাম না। আর হ্যাঁ, আরেকটা কথা শুনে রাখো, তুমি এটা মনে করো না যে একেবারে আমাদের বিয়ে হয়ে গেছে বলে আমি তোমাকে সারা জীবনের জন্য বউ হিসাবে মানি বা মেনে নেব। যতদিন তুমি এই বাড়িতে আছো
বা আমার বউ হিসেবে থাকবে, ততদিন আমার থেকে স্বামীর অধিকার তো দূরের কথা, একটা অবহেলাটাই পাবে। কথাগুলো একদমই বলে সেখান থেকে অফিসে চলে আসলাম, কারণ আর কিছুক্ষণ নীলের সামনে থাকলে হয়তো আমি নীলাকে কিছু একটা করে ফেলতে পারি। এদিকে নীলা ভাবছে, উনার চর গালে পড়ার সাথে সাথে মেঝেতে বসে পড়েছি। উনি চলে যাওয়ার পর মেঝেতে বসে শুধু চোখের জল ফেলতে লাগলাম। এই কথাগুলো মনে মনে ভাবছে নীলা। নিজের কেবিনে বসে মাথাটা ঠান্ডা করার চেষ্টা করছি, কারণ মাথাটা গরম থাকলে আমি আর কোনো কিছুই ঠিক করতে পারছি না। কিছুক্ষণ এভাবে চুপচাপ বসে থাকার পর বুঝতে পারলাম মাথাটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। পকেট থেকে মোবাইলটা বের করে রিয়াকে ফোন দিতে লাগলাম। এখন রিয়ার মাথাটা ঠান্ডা করা খুবই জরুরি, না হলে যে পরিমাণে রাগী মেয়ে কী থেকে কী করে বসে সেটা রিয়াই ভালো জানে। রিয়াকে কন্টিনিউস ফোন দিতে লাগলাম। তখনই শিয়াব আমার কেবিনে ঢুকে আসলো। ফোনটা বন্ধ করে টেবিলের উপর রেখে দিলাম। ওর প্রতি কিছুটা রেগে আছি, তাই অন্যদিকে মুখ ঘুরে নিলাম। কি ব্যাপার, ছোট বাচ্চাদের মতো আমাকে দেখে গাল ফুলিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলি কেন? এমনি। বুঝেছি, আমার উপর রাগ করেছিস রিয়াকে অপমান করার কারণেই, কিন্তু তুই তো জানিস আমি সব সময় তোর যেটা ভালো হবে সেটাই করি, তাই না? তাই বলে রিয়াকে সবার সামনে অপমান করলি? ও অনেক কষ্ট পেয়েছে, এই কাজটা না করলেও পারতি রে। ঠিক আছে, সকালের কাজটার জন্য আমি সরি। একটা কথা, সকালবেলা আমি অফিসে না এসে নীলাকে নিয়ে তখন কোথায় গিয়েছিলি? শিহাব কথাটা আমাকে বলল। আমি বাড়িতে গিয়েছিলাম। শিহাবকে আমি সবকিছু খুলে বললাম। এই কাজটা কিন্তু তুই একদম ঠিক করিসনি। নীলা তোর বউ হিসাবে ওই মুহূর্তে যা ঠিক ভেবেছে সেটাই করেছে। ওর জায়গায় যে কেউ থাকলে এমনটাই করতো। তুই বল, একটা মেয়ে কিভাবে তার স্বামীর সাথে আরেকটা মেয়েকে সহ্য করতে পারবে? যেখানে মেয়েটা জানে তার স্বামীকে, সে মেয়েটা কিন্তু কিছুদিনের মধ্যেই কেড়ে নিতে যাচ্ছে। মেয়েটা কি চাইবে না তার স্বামীকে শুধুমাত্র নিজের করে রাখতে? তুই নীলার গায়ে হাত তুললে খুব খারাপ একটা কাজ করেছিস। কি করব বল? নীলা বলছে ও নাকি কোনোদিনও রিয়া আর আমাকে বিয়েটা হতে দেবে না। সেই জন্য তখন আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল, আর আমি ওর গালে একটা চর বসিয়ে দিলাম। নীলা হয়তো চায় না তুই ওকে ছেড়ে রিয়াদকে বিয়ে করিস। আমার মনে হয় নীলা তোকে ভালোবাসে। দূর, বিয়ের মাত্র একদিন হলো, একদিনে কি কেউ কাউকে ভালোবাসতে পারে? কেন পারে না? তুই কয়দিনে রিয়াকে ভালোবেসেছিলি? তুইও তো রিয়াকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলি। আমি বলি কি ভাই, তুই রিয়াকে ভুলে গিয়ে নীলাকে নিয়ে সুখে সংসার কর। নীলার মতো এত ভালো মেয়েকে হারিয়ে ফেলিস না। আচ্ছা, এই বিষয়ে আমি পরে চিন্তা করে দেখব। এখন তুই প্লিজ আমার কেবিন থেকে যা তো। কথাগুলো রেগেই বললাম। ওকে, যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, বাড়িতে গিয়ে নীলার কাছে মাপ চেয়ে নিস। রিয়াদের কেবিন থেকে বেরিয়ে গেলাম। শিহাব কেবিন থেকে বেরিয়ে গেল। শিহাব ভুল কোনো কথা বলেনি তো? সত্যি তো নীলা আমার বউ, আর বউ হিসেবে সবার সামনে নীলা যে কথাটা বলেছে তা তো পুরোটাই ঠিক ছিল। নীলাকে আজ চটা মারা আমার মোটেও উচিত হয়নি। রাতে নীলের কাছে মাপ চেয়ে নেব। যাক, এসব চিন্তা এখন বাদ দেই। নীলার ব্যাপারটা পরে দেখতেছি। এখন রিয়াকে কিভাবে শান্ত করব সেটা দেখতে হবে, সেটার চিন্তা করতে হবে আমার। মোবাইলটা হাতে নিয়ে রিয়াকে আবার ফোন দিতে লাগলাম। কিছুক্ষণ ফোনটা রিং হলো, কিন্তু ধরলো না। পরের বার যখন ফোন দিলাম তখন ফোনটা সুইচ অফ বলছে। এর মানে রিয়া এখনও আমার উপর অনেক রেগে আছে, যার জন্য ফোনটাই বন্ধ করে রেখেছে। এখন কি করি? আমি রিয়ার মনটা যে করে হোক আমার ভাবে ভালো করতেই হবে, না হলে আমি যে মনে মনে শান্তিতে থাকতে পারবো না। সিদ্ধান্ত নিলাম, অফিসে শেষ করে রিয়ার জন্য কিছু একটা গিফট নিয়ে ওর বাড়িতে যাব। এতে যদি ওর একটু রাগটা কমে। এসব চিন্তাভাবনা এখনকার মতো বাদ দিয়ে কাজে মনোযোগ দিলাম। রান্না শেষ করে নামাজ পড়ে বিছানায় এসে শুয়ে রইলাম আর ভাবতে লাগলাম আজকে ঘটে যাওয়া ঘটনাটা কি দোষ ছিল আমার, যে উনি এইভাবে আমায় জ্বর মারলেন। আজ আমি যা করেছি সবই তো ওনার ভালোর জন্যই করলাম, কিন্তু উনি তার পরিবর্তে আমায় খারাপ মেয়ে ভাবলো আমি তার ক্ষতি করতে চাইছি। উনি রুম থেকে বেরিয়ে যাবার পরই রুমের দরজাটা লক করে খুব কান্না করলাম। কিছুক্ষণ পর দুপুরের খাবার রান্না করতে হবে, সেজন্য চোখ মুখ মুছে রান্নাঘরে চলে গেলাম। আজ আমি ওনার কাছে খারাপ মেয়ে হলাম, এটা ভাবতেই চোখ দিয়ে ক্রমাগত পানি পড়তে লাগলো। রাতের দিকে বাড়ির সামনে চলে আসলাম। কয়েকবার কলিং বেল বাজালাম, তবে কেউ দরজাটা খুলল না। বলে পকেট থেকে ডুপ্লিকেট চাবিটা বের করে দরজাটা খুললাম।
ড্রয়িং রুমের পাশ দিয়ে রুমের দিকে যেতে দেখতে পেলাম নীলা ডাইনিং রুমে বসে মাথাটা হাতের উপর হেলান দিয়ে বসে আছে, শুয়ে আছে। ভালো মুড থাকলে হয়তো এই সময়টায় ওকে ডাক দিতাম, বাট এখন আমি খুব রেগে আছি, তাই নীলাকে ডাক না দিয়ে রুমে চলে আসলাম। আজ আমি এই জন্যই রেগে আছি, কারণ বাড়িতে আসার আগেই আমি রিয়াদের বাড়িতে গিয়েছিলাম ওর রাগ ভাঙাতে, কিন্তু সেখানে গিয়ে আমি নিজেই ওর প্রতি খুব রেগে যাই। রিয়ার বাড়ির সামনে গিয়ে যে একবার কলিং বেলটা বাজালাম, ঠিক তখনই একটা ছেলে এসে দরজা খুলে দেয়। ছেলেটা আর কেউ ছিল না, সেই ছেলেটাই ছিল যে ওই দিন রিয়ার বেডরুম থেকে শার্টের বোতাম লাগাতে লাগাতে বের হচ্ছিল। ছেলেটাকে দেখে তখন কিছুটা রাগ হয়েছিল, তবে রিয়ার কথাটা ভেবে ছেলেটাকে আর কিছুটাই বললাম না। মাথাটা ঠান্ডা করে ছেলেটাকে জিজ্ঞেস করলাম রিয়া কোথায়। যখন ছেলেটা কিছু বলতে যাবে ঠিক তখনই রিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে এলো টাওয়াল পরে, আর আমাকে দরজার বাইরে দেখা মাত্রই ছুটে এসে কোনো কথা না বলে দরজাটা লাগিয়ে দিল। এরপর অনেকক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে থেকে ওকে ডেকেছি, কিন্তু ও দরজাটাই খুললই না। তাই রাগ করে সেখান থেকে চলে আসলাম বাড়িতে। রুমে এসে মনটাকে যেন আরও ছটফট করছে, বারবার রিয়ার বাড়িতে ওই ছেলেটার কথাই মনে পড়ছে। বাইরে থেকে যতটুকু বুঝতে পারলাম তখন বাড়ির মধ্যে ওরা দুইজন ছাড়া আর কেউ ছিল না। তাছাড়া আজকে ওই ছেলেটা আমাকে দেখে কিছুটা ভয় পেয়ে গিয়েছিল। ছেলেটার সামনে রিয়ার টাওয়াল পরা বাইরে বের হওয়াটাই আমি এখনও কোনোভাবে মেনে নিতে পারছি না। মাথাটা গরম হয়ে গেল। পায়ের সামনে ড্রেসিং টেবিল ছিল, সেটাতে সজোরে একটা লাথি মারলাম। ওনার জন্য খাবার টেবিলে অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। হঠাৎ কিছু একটা শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। চোখ মেলার সাথে সাথে বুঝতে পারলাম শব্দটা আমার রুম থেকেই আসছে, তার মানে উনি চলে এসেছে। তাড়াতাড়ি এক গ্লাস পানি নিয়ে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি ড্রেসিং টেবিলের কয়েকটা জিনিস ফ্লোরে পড়ে আছে, আর ওনাকে কেমন যেন সাগিম উঠে আছে বলে মনে হচ্ছে। মনে হয় আমি ঘুমিয়ে গেছি বলে উনি রাগ করে এমনটা করছেন। মা একদিন বলেছিলেন অফিস থেকে ফিরে ওনাকে এক গ্লাস পানি দিতে হয়, সেজন্য হাতে থাকা গ্লাসটা ওনার দিকে এগিয়ে দিলাম। উনি সেটা খেয়ে বিছানায় বসে পড়লেন। আমি ওনার পায়ের পাশে ফ্লোরে বসে ওনার জুতো টুতো খুলে দিলাম। আপনি একটু রেস্ট নিন, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন, ততক্ষণে আমি আপনার খাবারটা রেডি করছি। ড্রেসিং টেবিলের জিনিসপত্রগুলো উঠাতে উঠাতে কথাটা বললাম। খাবার রেডি করার কোনো দরকার নেই, আমি আজকে কিছুই খাবো না, নর্মাল গলায় কথাটা বললাম। ও, তাহলে বাইরে থেকে খেয়ে এসেছেন? ওনার সাথে খাবো বলে আমি এখনো কিছু খাইনি। না, বাইরে থেকেও কিছু খাইনি, বাড়িতেও কিছু খাবো না, আমার ভালো লাগছে না, আমি এখন একটু ঘুমাবো, প্লিজ আপনি আমাকে আর ডিস্টার্ব করবেন না। বলে বিছানায় শুয়ে পড়তে নিলাম, তখনই নীলা আমাকে বাধা দিল। বাইরেও কিছু খাননি, আবার এখানেও খাবেন না, এমন করলে তো শরীরটা ভালো থাকবে। আমি আপনাকে খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দিব, তার আগে না। আপনি এখানে চুপ করে বসুন তো, আমি এক্ষুনি আসতেছি। ওয়াশরুমে গিয়ে এক বাটি পানি এনে ওনার মুখটা ভেজা তোয়ালে দিয়ে মুছে দিলাম, হাত দুটো ধুয়ে দিলাম। তারপর ডাইনিং টেবিল থেকে ওনার খাবার নিয়ে রুমে আসলাম। নিন, এবার হা করুন তো। ওনার মুখের সামনে এক লোকমা খাবার ধরে কথাটা বললাম। আমারও খুব খিদে পেয়েছে, ওনাকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিব, মনে মনে ভাবলাম। বাড়িতে এসে নীলার সাথে খারাপ ব্যবহার করব এরকম কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু আজ রিয়ার বাড়ির থেকে আসার পর আর ওর বাড়িতে দৃশ্যটা দেখার পর নীলার এরকম ন্যাকামি আর সহ্য হচ্ছে না। মাথাটা পুরো গরম হয়ে গেল। খাবার তো খেলামই না, উল্টো খাবার প্লেটটাই ছুঁড়ে ফ্লোরে ফেলে দিলাম। তারপর বলতে লাগলাম, কি শুরু করেছো কি তুমি? তুমি কি আমার শান্তি মতো একটু থাকতেও দিবে না নাকি? সকালবেলা সবার সামনে এভাবে আমায় অপমান করলে, আর এখন এসেছো ন্যাকামি করতে। তোমার মাথায় কি একটুও কোনো কমন সেন্স নেই? একজন মানুষ খাবার খেতে চায় না, তাকে কেন জোর করে সে খাবারটা খাওয়াতে হবে? যদি সে মানুষটা প্রাপ্তবয়স্ক থাকে তাহলে তাকে জোর করার প্রয়োজন নেই। তাছাড়া এটা যে জাস্ট তোমার একটা ফাঁদ, আমাকে ভালোবাসা দেখিয়ে ফাঁদে ফেলার চেষ্টা করছো তুমি, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। সো এইসব ড্রামা বন্ধ করো আর আমাকে শান্তিতে ঘুমাতে দাও প্লিজ। কথাগুলো একদমই বলে শুয়ে পড়লাম আমি। কথাগুলো বলার সময় খেয়াল করলাম নীলার চোখে কোণে পানি জমে আছে, তার মানে ও কাঁদছিল। প্রায় 20 মিনিট শুয়ে থাকার পর এখনও নীলার মুখে চাপা কান্না করেই যাচ্ছে। আমি সেই আওয়াজটা একটু পাচ্ছি। ওকে এভাবে কথাগুলো বলা আমার মোটেও ঠিক হয়নি। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, কিন্তু আমি বা কী করবো? রিয়ার প্রতি যে রাগটা আমার আছে সে রাগটা ওর সামনে দেখাতে পারিনি, তাই বাধ্য হয়ে নীলার উপর রিয়ার সব রাগগুলো ঝেড়ে ফেলে দিলাম।
ভেবেছিলাম আর বাড়িতে এসে নীলার কাছে মাপ চাইবো সকালের ব্যাপারটার জন্য, কিন্তু এখন আমি এটা কি করলাম? সরি না বলে মেয়েটাকে উল্টো আরো কষ্ট দিয়ে ফেললাম। এসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কারোর হাতের স্পর্শে আমার ঘুমটা ভেঙে গেল। এটা যে নীলা সেটা আমি বুঝতে পারছি, বুঝতে আমার একটুও কষ্ট হলো না। চোখ মেলে তাকালাম, নীলার মাথায় ওড়না দিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। নীলার চোখের নিচে কালো দাগ পড়েছে, হয়তোবা সারা রাত কান্না করছে, ঘুমায়নি, এর কারণে এরকম হয়েছে। আমাকে চোখ মেলে তাকাতে দেখে ও মিষ্টি একটা হাসি দিয়ে বলতে লাগলো, ফজরের আজান দিয়েছে, নামাজ পড়তে যাবেন না? যাব। বিছানা থেকে উঠতে উঠতে নীলাকে কথাটা বললাম আর ভাবতে লাগলাম, আল্লাহ, এই মেয়েটাকে কি দিয়ে যে বানিয়েছে। রাতে এত অপমান করলাম, মারলাম, তারপরও আমার সাথে এত ভালো ব্যবহার করছে। সত্যি আমি মানতে পারছি না। ওকে যতই দেখি ততই অবাক হচ্ছি। ইনফ্যাক্ট ও আমাকে বাধ্য করছে। এত ভালো মেয়ে মানুষ পৃথিবীতে আছে, ওকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। মনে মনে কথাগুলো বললাম। বিছানা থেকে উঠে মসজিদে চলে গেলাম। নামাজ শেষ করে বাইরে থেকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাড়ির দিকে রওনা দিলাম। সাথে সাথে বাড়িতে আসতে আসতে নীলার কাছে কিভাবে মাপ চাইবো সেটাও ভেবে নিলাম। বন্ধুরা, গল্পটার প্রথম সিজন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। আর পরবর্তী সিজন আপনারা চান কি চান না তাও জানিয়ে দিবেন। ধন্যবাদ।